আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? দীর্ঘদিন পরে আবার প্রত্যাবর্তনে চলে আসলাম। ওকে, আজকের ক্লাসটা প্রত্যাবর্তনের গ্রুপে এবং ওয়েবসাইটে হচ্ছে। তো তোমরা একটু জানাও যে হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সব কিছু ফেসবুক ওয়েবসাইট দুই জায়গাতেই ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু জানাও যে ফেসবুক ওয়েবসাইট দুই জায়গাতেই ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। সব কিছু ফেসবুক ওয়েবসাইট দুই জায়গাতেই ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু জানাও যে ফেসবুক ওয়েবসাইট দুই জায়গাতেই ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। সব কিছু ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রত্যাবর্তন 4বাসী এবং ক্যাম্পাস 5এও যারা আর্কাইভ ক্লাস করবে আর কি, সবাইকেই হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা। এখন দেখো আমাদের হচ্ছে ফুল সিলেবাসের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ফুল সিলেবাসের এই ক্লাসগুলো মেইনলি যারা মেডিকেল পরীক্ষা দিবা, মেডিকেলে তো লাগবেই, মেডিকেলে তো ফুল সিলেবাস লাগবেই, সাথে হচ্ছে তোমার বিভিন্ন ভার্সিটি, যেমন হচ্ছে স্পেসিফিক বলে দিলে আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে ফুল সিলেবাস লাগবে। তারপরে গুচ্ছতেও আসলে হুটহাট করে চলে আসতে পারে এক দুইটা। সাস্টের প্রশ্ন দেখলাম, সাস্টে আসলে ফুল সিলেবাস থেকে প্রশ্ন দিছে মাত্র 2টা। ঠিক আছে, ফুল সিলেবাস থেকে মাত্র 2টা প্রশ্ন দিছে, তাও একই চ্যাপ্টারের চুম্বক থেকে আমাদের হচ্ছে একই প্রশ্ন দিছে। ওকে, এটা হচ্ছে কোনো ডিস্টার্ব দিচ্ছে হয়তো। ওকে, যাই হোক, দেখো তাহলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা একটা ক্লাসেই মোটামুটি 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। হ্যাঁ, আর এই যে ক্লাসগুলা শুধু স্লাইড পড়বা, তাহলে আমাদের যেই ক্লাসগুলো আমাদের এখান থেকে হবে, অনলি কি পড়বা বলো তো? স্লাইড পড়বা, অনলি স্লাইড পড়বা। ঠিক আছে, আর এক্সট্রা কিছু পড়ার আসলে দরকার নাই। ভাই মেডিকেলে পরীক্ষা দিব আমি কি তরঙ্গ এই স্লাইডের টুকু পড়লে হবে? 100 হবে। স্লাইডে আমি দাগাই দিব যে এই টপিকসটা আমাদের হচ্ছে ফুল সিলেবাস থেকে আসবে, কারণ ফুল সিলেবাসে অনেক তথ্য মাথায় রাখা সম্ভব না, অনেক তথ্য চাইলেও মনে রাখতে পারবে না। পরে দেখা যাবে দুনিয়ার ফুল সিলেবাসের সব তথ্য মাথায় নিতে গেলে শর্ট ভুলে যাবা। তো শর্টটা আসলে তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। ফুল সিলেবাস থেকে খুব একটা প্রশ্ন জাহাঙ্গীরনগরে একটাও আসে নাই, তারপরে হচ্ছে ডাবিতে একটাও আসে নাই, তারপরে হচ্ছে রাবিতে একটাও আসে নাই। রাবিতে মনে হয় একটা প্রশ্ন আসছে, চুম্বক থেকে একটা প্রশ্ন আসছে। তো ওই একটা প্রশ্নের জন্য তো তোমার চান্স মিস যাবে না। সুতরাং যেই ভার্সিটিগুলা মানে শর্টের বাইরে প্রশ্ন করে না, ওগুলার জন্য শর্টই ভালো করে পড়বা। যেগুলাতে ফুল সিলেবাস লাগে, যেমন মেডিকেলে লাগবে, মেডিকেলে তরঙ্গ থেকে আমাদের এই চ্যাপ্টার থেকে মেডিকেলে 23-এ প্রশ্ন আসছে কয়টা জানো? মেডিকেল 23-24-এ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে 5টা। ঠিক আছে, আর মেডিকেল 24 মানে গতবার মেডিকেল 24-25-এ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে 2টা। তাহলে দেখো 7টা প্রশ্ন আসছে 2 বছরে মেডিকেলে। তাহলে মেডিকেলে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য এটা লাগবে। চট্টগ্রাম ভার্সিটিতে যারা পরীক্ষা দিবা প্রতি বছরই চট্টগ্রামে একটা করে আসে, তাহলে চট্টগ্রামে একটা পাবা, মেডিকেলে পাবা, এই 2টা ভার্সিটিতে মোটামুটি শিওর থাকো। তাহলে আমি একটু দাগায় দিচ্ছি, সিইউ, মেডিকেল, আর হচ্ছে জিএসটি আসতে পারে, জিএসটি এগুলা দেখতে পারো। হ্যাঁ, জিএসটি এগুলা দেখতে পারো, এগ্রিতে লাগতে পারে, জিএসটি এগ্রি এগুলাতে আসে। হাজিদান এসেও ফুল সিলেবাস থেকে দিছে, 1-2টা দিছে, তবে তরঙ্গ থেকে আসে নাই। এখন কথা হচ্ছে যে তোমরা ভালো আছো কিনা সবাই? প্রত্যাবর্তনে যারা অনেকদিন পরে তোমাদের এই গ্রুপে বা পেজে ক্লাস নিচ্ছি আর কি, তোমাদের ওয়েবসাইটে ক্লাস হচ্ছে, তো তোমরা ভালো আছো সবাই? প্রত্যাবর্তন তোমরা তো অনেকেই ক্লাস করো, তোমরা অনেকেই দেখি ক্যাম্পাসে ক্লাস করো, বাট ক্যাম্পাসে তোমাদের মানে যারা একবার করে ক্লাস করছো শর্ট সিলেবাস, আর এখন সময় নষ্ট করো না। যারা একবার করে শর্ট সিলেবাসের ক্লাস করছো, একই ক্লাস
সুতরাং দুই জায়গায় ক্লাস করার দরকার নাই। তবে ধরো 2-4টা ম্যাথ এদিক সেদিক হইতে পারে, ওই 2-4টা ম্যাথ শুধু স্লাইড দেখলেই হয়ে যাবে, স্লাইড দেখলেই হবে, টপিকস আসলে এক্সট্রা কিছু নাই। সুতরাং ক্লাস দুই জায়গায় করবা না, শর্ট সিলেবাসের ক্লাস একবার ভালো করে করছো, এখন রিভিশন করতে চাইলে যে ভাই আমার এখন আসলে প্যারা নাই, ক্লাস করলে আর একটু ভালো হচ্ছে, জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, তাইলে ক্লাসটা করতে পারো। হ্যাঁ, মোটামুটি এখনো অনেকজন চলে আসছো, 400 জন চলে আসছো। যাই হোক, অনেক চান্স পাবা তোমরা, এটা আমি আশাবাদী। ক্যাম্পাস প্রত্যাবর্তন তোমরা অনেক চান্স পাবা, এবার আমি আশাবাদী যে তোমাদের টপকাইতে পারবে না ইনশাল্লাহ। ক্লাস শুরু করি, দেখো বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওকে, তাহলে 24-25 সালের অ্যানালাইসিস মেডিকেলে আসছে 2টা, হাজীদানেশে 1টা, সিইউতে 1টা, ওই যে যেগুলাতে বললাম যে ফুল সিলেবাস। ভাই জাহাঙ্গীরনগরে না আসে না, আপনি বললেন, এই যে জাহাঙ্গীরনগরে আসলে আসছে 10 ও পথ পার্থক্য, এটা ভৌত আলোতেও আছে, এটা পর্যায়বৃত্ততেও আছে। সুতরাং এটা আসলে তরঙ্গের মধ্যে ফেলা যায় না। হ্যাঁ, এটা ভৌত আলোতেও আছে, এটা পর্যায়বৃত্ত গতিতেও আছে, তো এই 10 পথ পার্থক্য আরো অনেক ভার্সিটিতে আসে, এটা আসলে এই চ্যাপ্টারের মধ্যে শুধু ফেলা যায় না। সুতরাং জাহাঙ্গীরনগরে আসলে শর্টের বাইরে থেকে আসে নাই, ঠিক আছে। একটা আসছে 10, এটা ভৌত আলো থেকে আসছে, বাট এই চ্যাপ্টারে অ্যাড করে দিছি। আর মেডিকেল হচ্ছে 23-এ, যেটা বললাম মেডিকেল 23-24-এ প্রশ্ন আসছে আমাদের কয়টা, মেডিকেল 23-24-এ এই চ্যাপ্টার থেকে 5টা আসছে, 5টা, 20টার মধ্যে 5টা আসছে, ঠিক আছে। বিশ্বাস না হলে প্রশ্ন ব্যাংকটা একটু দেখতে পারো আর কি। ওকে ওকে, দেখো তাহলে আমরা প্রথমেই 2 ধরনের তরঙ্গ পড়বো, যা পড়াবো ক্লাসে যেটা দাগায় দিব শুধু ওইটাই ভালো করে পড়বা, বিশ্বাস রাখে ওই ভরসা রাখে ওইটুকু পড়লেই হবে। দেখো R52 প্রস্থ তরঙ্গ, লম্বিক 52 দৈর্ঘ্য তরঙ্গ, 2 ধরনের তরঙ্গ আছে। হ্যাঁ, একটা হচ্ছে R52 প্রস্থ, একটা হচ্ছে লম্বিক 52 দৈর্ঘ্য। এখানে শুধু একটা তথ্য লাগবে, একটা তথ্য। এখানে ভাই কি তথ্য লাগবে, এই যে এইটা একদম স্টার করে দাও, এটা একদম হচ্ছে কি করে দাও, স্টার করে দাও। এই পয়েন্টটাই সবথেকে ইম্পর্টেন্ট, আর এই যে উদাহরণ মনে রাখতে হবে, ঠিক আছে, উদাহরণ মনে রাখতে হবে, শুধুমাত্র উদাহরণগুলা কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে লম্বিক তরঙ্গ মাধ্যমের কণাগুলোর সাথে সমান্তরালে যাবে, লম্বিক তরঙ্গ। আর R52 প্রস্থ তরঙ্গ মাধ্যমের সাথে লম্বভাবে যাবে। অনুপ্রস্থ তরঙ্গ দেখো কণাগুলো তরঙ্গ অভিমুখের সাথে সমকোণে বা লম্বভাবে আমাদের কি হবে, অগ্রসর হবে। আর যেটা লম্বিক তরঙ্গ, সে নিজে লম্বিক তরঙ্গ, তাহলে সে যাবে সমান্তরালে, সে অভিমুখের সাথে কি যাবে বলতো, মাধ্যমের কণাগুলোর অভিমুখের সাথে সমান্তরালে অগ্রসর হবে। তাহলে আমাদের যদি বলে লম্বিক 52 দৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে, দেখো অভিমুখের সাথে কিভাবে অগ্রসর হয়, সমান্তরালে। আর R52 প্রস্থ তরঙ্গ কিভাবে অগ্রসর হয়, সমকোণে। তাহলে R52 প্রস্থ তরঙ্গ ভৌত আলোতে পড়াইছি, কিন্তু ভৌত আলোতে পড়াইছি যে মাধ্যমে সমবর্তন বা পোলারন ঘটে আর এটাতে ঘটে না। এই একটা তথ্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এটা স্টার দিতে দিতে মানে এইটা থেকে প্রশ্ন আসবে, যদি আসে ফুল সিলেবাস থেকে একটা আসে, মানে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দেয় তাহলে এটা দিবে একটা, যদি কোনো ভার্সিটিতে একটা আসে তাহলে এটা আসার সম্ভাবনা আছে যে মাধ্যমে সমবর্তন বা পোলারন ঘটে কার ক্ষেত্রে, R52 প্রস্থের ক্ষেত্রে। তাহলে ঘটে না কার ক্ষেত্রে, লম্বিক 52 দৈর্ঘ্য, এটা লাম্বিক লেখছে, লাম্বিক না, এটা হবে লম্বিক, ঠিক আছে। লম্বিক 52 দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয় না বলতো, আমাদের ঘটে না। এখন কথা হচ্ছে পরীক্ষায় তো তোমাকে বলবে না, পরীক্ষায় তো তোমাকে বলে দিবে না যে হচ্ছে লম্বিক কোনটা, তোমাকে বলবে উদাহরণ দিবে, শব্দ তরঙ্গ, বাঁশির সুর, স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ, ডোলের বাড়ির শব্দ, সুর শলাকার শব্দ। তাহলে এই যে যত প্রকার শব্দ আছে দেখো, শব্দ, বাঁশির সুর, স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ, ডোলের বাড়ির শব্দ, তারপরে সুর শলাকার শব্দ, সব ধরনের শব্দ তরঙ্গ হচ্ছে লম্বিক তরঙ্গ। একটা জাস্ট একটা উদাহরণ শব্দ তরঙ্গ, এইটাই সব থেকে ভর্তি পরীক্ষায় আসে। তাহলে ভাই শব্দ তরঙ্গ হচ্ছে লম্বিক, এটাতে সমবর্তন বা পোলারন ঘটবে না। আর আমাদের R52 প্রস্থ যেগুলাতে পোলারন বা সমবর্তন ঘটবে, আর অনুপ্রস্থ তরঙ্গ সমকোণে যাবে মাধ্যমের কণাগুলোর সাথে। কি কি আছে, সব থেকে বেশি আসে পানি তরঙ্গ, পানি, বেতার, আলো, মানে কি তাপ, পানি, বেতার, আলো, তাপ, এক্স-রে, টানা তার, এই সবগুলা হচ্ছে আমাদের, শুধু এক্সাম্পলগুলা তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। তবে সব থেকে কমন এক্সাম্পল যেটা, এই যে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, শব্দ তরঙ্গ, আমি এটা মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কষ্ট করে একটু মনে রাখবা যে শুধু শব্দ তরঙ্গের বেলায় এইটাই অপশনে থাকে, পরীক্ষায় অপশনে থাকে যে শব্দ তরঙ্গের বেলায় কি ঘটে না, সমবর্তন বা পোলারন ঘটে না, আর হচ্ছে এগুলার ক্ষেত্রে ঘটে, R52 প্রস্থে ঘটে। তাহলে আর তরঙ্গ কি কি, আমার সাথে আরেকবার পড়ো, পানি, আলো, তাপ, বেতার, আরেকটা হচ্ছে টানা তার। পারবা না? দেখো এখন তাহলে উত্তর দিয়ে দাও, নিচের কোন তরঙ্গটির সমবর্তন বা পোলারন সম্ভব নয়, বলো, ধুমধাম পড়তে হবে। নিচের কোন তরঙ্গটির সমবর্তন বা পোলারন সম্ভব নয়, এটা CU 24-25 এইবার আসছে। বলছি না যে একটা প্রশ্ন যদি আসে তাহলে এইখান থেকে আসবে,
একটা প্রশ্ন যদি আসে তাহলে এইখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে দেখো এই যে আলো, পানি, বেতার এগুলা সবই হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে শব্দ তরঙ্গ হবে ডি নাম্বার। ঠিক আছে, ডি নাম্বার। ওকে ওকে ওকে, এই যে ছন্দ, অনেকে ছন্দ বানায় ফেলছে। হ্যাঁ, এই যে অনেকে ছন্দ বানায় ফেলছে, তো ছন্দ বানায় মনে রাখতে পারো। দেখো শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এটি কি ধরনের তরঙ্গ? কারণ এই যে দেখো মেডিকেল 23-এও আসছে সিমিলার প্রশ্ন, শব্দ তরঙ্গকে সমবর্তন করা যায় না, কারণ শব্দ তরঙ্গ এক ধরনের লম্বিক তরঙ্গ। লম্বিক মানে কি? অনুদৈর্ঘ্য। লম্বিক অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ মানে হচ্ছে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গ, এটা লম্বিক, এটা হচ্ছে কি বলতো? আর তরঙ্গ। তাহলে অ্যান্সার কি নাম্বার? বি নাম্বার। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ, যারা হচ্ছে এই যে তাহমিদ, সামিন বলছো যে শর্টে 50% প্রত্যাবর্তনে শেষ করছো, বাকি 50% ক্যাম্পাসের সাথে করে ফেলো, একই ক্লাস একই স্লাইড। ঠিক আছে, সমস্যা নাই, তুমি এখন ক্যাম্পাসের সাথে লাইভ ক্লাস করে ফেলো, কারণ রেকর্ড জমানোর চাইতে ক্যাম্পাসে। আর তুমি তাহলে আজকে ফুল সিলেবাস করো না, যারা শর্ট গ্যাপ আছে তোমরা দয়া করে রিকোয়েস্ট করতেছি এগুলা শর্ট করো না। কিন্তু যারা মেডিকেল পরীক্ষা দিবা, মেডিকেলে ভালো মতো প্রিপারেশন নিচ্ছ, তারা করো। এখন দেখো নেক্সট, দেখো এইটাও মেডিকেল 23-24 আসছে, যে নিচের কোনটা যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে? যান্ত্রিক, এই যে দেখো এগুলা একই টাইপের তরঙ্গ, আলো, বেতার, এক্সরে। তাহলে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে কি? শব্দ তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কি? শব্দ তরঙ্গ। ভাই তাহলে একই প্রশ্ন কি দুইবার আসলো? হ্যাঁ, মেডিকেল 23-এ এটাও আসছে একটা প্রশ্ন, দেখো মেডিকেল 23-এ এটাও একটা প্রশ্ন আসছে যে শব্দ তরঙ্গকে কি করা যায় না? সমবর্তন করা যায় না, কারণ এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখছো একটা ছক থেকে দুইটা প্রশ্ন মেডিকেল 23-এ দিয়ে দিল, একদম লেটেস্ট ইয়ারের প্রশ্ন। একটা ছক থেকে দুইটা আসলো, এই যে শব্দ তরঙ্গ কি? শুধু শব্দ তরঙ্গ দিয়ে এই দুইটা আসলো। এরপরে দেখো নিচের কোনটি লম্বিক তরঙ্গ? নিচের কোনটি লম্বিক তরঙ্গ বলো? এটা মেডিকেলে দেখো এই যে 22-এ দিল, মেডিকেলে 22-এ দিল। ভাই এগুলা তো মানে বানায় বলতেছি না, আসলেই প্রশ্ন ব্যাংকে দেখো, খুলে দেখো আছে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো পানি তরঙ্গ, শব্দ তরঙ্গ, এই যে শব্দ তরঙ্গ হচ্ছে আমাদের কি? লম্বিক তরঙ্গ, বি নাম্বার। বি নাম্বার, এইটা এ দিও না, আগেরটা এ পরেরটা বি। লম্বিক তরঙ্গ কোনটা? শব্দ তরঙ্গ। দেখো সব জায়গায় কোনটা আসতেছে? শব্দ তরঙ্গ। তাহলে আমি যে স্টারটা দিছি, আমি কি ভুল করে দিছি? শব্দ তরঙ্গ, এই জন্যই স্টার করে দিছি যে শব্দ তরঙ্গ থেকেই প্রশ্ন আসবে। পরেরটা দেখো, নিচের কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? নিচের কোনটি লম্বিক? দেখো পানি, তাপ, বেতার। পানি, তাপ, বেতার, আলো, টানা তার, এগুলো হচ্ছে কি তরঙ্গ? আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এই যে সুর শলাকার কম্পন বা সুর শলাকার শব্দ, সি নাম্বার। দেখো সি দিও, এটা সি নাম্বার অ্যান্সার, যে নিচের কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? তাহলে সুর শলাকার কি? কম্পন, সুর শলাকার কম্পন। ভাই এই যে এখানে সবগুলাই আছে, এই যে দেখো সুর শলাকার শব্দ, এই যে দেখো সুর শলাকার কম্পন বা শব্দ। তাহলে সুর শলাকার কম্পন শব্দ একটা কি তরঙ্গ? লম্বিক তরঙ্গ। জাস্ট একটা ছক থেকে আমরা 7-8টা স্লাইড শেষ করে ফেলছি, দেখছো? একটা ছক থেকে জাস্ট এই প্রশ্নগুলা চলে আসছে, এখন পরের প্রশ্নে যাই। একটা সুস্পন্দ একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ/4। এটা চিত্র না আঁকাইলে বুঝতে পারবা না, এটা চিত্র না আঁকাইলে তোমরা হচ্ছে বুঝতে পারবা না। দেখো তাহলে এটা একটু চিত্র আঁকায় ফেলি, দেখো ওকে দেখো এটা আমরা হচ্ছে একটা চিত্র দিয়ে পড়ে ফেলি, তাহলে আমাদের জন্য কি হবে? ইজি হবে। হ্যাঁ, এটা আমাদের জন্য ইজি হবে। দেখো তাহলে এই যে এইখান থেকে আমরা নরমালি চিত্রটা যদি আমরা সাইনের গ্রাফের মতো আঁকাই, আর একটু, ঠিক আছে? এখন এইটা জাস্ট এইখান থেকে একটা কনসেপ্ট খেয়াল রাখো, এটা তুমি একটু দিয়ে রাখো এখানে, যে চট্টগ্রাম ভার্সিটিতে আসবে যদি সিইউতে প্রশ্ন আসে, এখানে একটু লিখে রাখো যে সিইউ 100%, শুধু এই স্লাইডটা পড়বা। যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা, দেখো চট্টগ্রামে কিন্তু এই প্রশ্নটা এবার আসছে, অলরেডি চলে আসছে, যে কোনটি সমবর্তন বা পোলারণ সম্ভব নয়। দেখো চট্টগ্রামে শব্দ তরঙ্গ আসে, চট্টগ্রামে প্রতি বছরই একটা করে আসে। ঠিক আছে, চট্টগ্রামে এটা 21-এও আসছে, এখানে 22-এও আসছে, 19-এও আসছে, সিইউ 19-20-এও আসছে, সিইউ 21-22-এও আসছে, সিইউ 22-23-এও আসছে। ঠিক আছে, সিইউ 22-23-এও এখান থেকে প্রশ্ন চলে আসছে। তার মানে এই চ্যাপ্টার থেকে তুমি সিইউতে প্রশ্ন পাবা এই স্লাইড থেকে। এখন ব্যাপার হচ্ছে দেখো একটা তরঙ্গের ক্ষেত্রে খেয়াল করো, একটা তরঙ্গের এই যে এই পয়েন্টগুলোকে বলবো সুস্পন্দ বিন্দু। এই যে এই পয়েন্টগুলোকে আমি কি বলবো বলো? সুস্পন্দ। এই পয়েন্টগুলোকে বলবো সুস্পন্দ বিন্দু।
আর এই যে এই পয়েন্টগুলাকে, নিচের এই পয়েন্টগুলাকে বলবো আমি নিস্পন্দ বিন্দু। তাহলে এগুলাকে আমি কি বলবো? নিস্পন্দ বিন্দু। এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু। এখন দেখো যে একটা সুস্পন্দ, এটা আবার কি বলো? এটা একটা নিস্পন্দ, এটা একটা নিস্পন্দ। তো একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দর দূরত্ব কতটুকু? λ/4। একটা সুস্পন্দ থেকে এই যে এইটুকু দূরত্ব কতটুকু? λ/4। এইটুকুর দূরত্ব হচ্ছে λ/4। তাহলে একটা সুস্পন্দ থেকে, দেখো একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ দূরত্ব কতটুকু হবে? λ/4। ল্যামডা এখানে কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডার পরিচয়টা লেখো। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দ, এটা কালকে নেক্সট ক্লাসেও কাজে লাগবে। চুম্বক আবেশে এটা কিন্তু কাজে লাগবে। চুম্বক আবেশে যায় সেম চিত্রটাই পড়াবো, দেখ তখন টি দিয়ে পড়াবো, একই জিনিস। ঠিক আছে? তাহলে একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দ λ/4, একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ কত? λ/4, λ/4। এখন ফ্যাক্ট হচ্ছে যদি তোমাকে বলে যে পর পর দুইটা সুস্পন্দ, এই যে দেখো একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ, এই যে পর পর দুইটা সুস্পন্দ, তাহলে λ/2, λ/2। দেখো একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ, তাহলে এইটা λ/4, এইটুক λ/4, λ/4 প্লাস λ/4, λ/2। অথবা অথবা দেখো এই যে এইখান থেকে তোমাকে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব কতটুকু? একটা নিস্পন্দ থেকে আরেকটা নিস্পন্দের দূরত্ব কতটুকু? λ/2। তাহলে পর পর দুইটা সুস্পন্দ, অথবা পরপর, এখানে ও হবে না, পরপর দুইটা সুস্পন্দ বা পরপর দুইটা নিস্পন্দ, পরপর দুইটা সুস্পন্দ বা হচ্ছে পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। তাহলে একটা সুস্পন্দ ও একটা নিস্পন্দ, একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ অথবা একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ, তাহলে এটার দূরত্ব λ/4। আর যদি বলে একটা সুস্পন্দ থেকে আরেকটা কত? দেখো পরপর দুটি, ভুল করলাম, এখানে পরপর দুটি সুস্পন্দ বা না, ওই হবে, ঠিকই আছে, পরপর দুটি সুস্পন্দ ও পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দাঁড়াও, বাংলা কথাটা মনে হয় ভুল করছে। একটা সুস্পন্দ থেকে আরেকটা কি বলতো? এইটা আমি নিস্পন্দ দিছি, নিস্পন্দ হচ্ছে এইখানে ভুল করছি। দাঁড়াও, একটু খেয়াল করো, আমি চিত্রটা হচ্ছে ঠিক করে দিচ্ছি, একটু ঠিক করে দিচ্ছি। এই যে এই পয়েন্টটা হচ্ছে নিস্পন্দ, হ্যাঁ, নিস্পন্দ, নিস্পন্দ, এগুলা হচ্ছে আমাদের সুস্পন্দ। তাহলে পরপর দুটি সুস্পন্দ এবং পরপর দুটি নিস্পন্দ, পরপর উল্টাপাল্টা লাগানো যাবে না। হ্যাঁ, দেখো একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ, একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ, তাহলে এই যে এইটা সুস্পন্দ, এটা সুস্পন্দ, এই যে এই পয়েন্টগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু। তাহলে একটা দেখো একটা সুস্পন্দ ও একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? λ/4। এই যে এইখান থেকে এইটুকু, জাস্ট খেয়াল রাখো যে এই যে এইখান থেকে যদি এইটুকু আসে, তাহলে এই যে এইটুকুর ডিস্টেন্স, এই যে একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দ λ/4, আবার একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ, এই যে এইটা নিস্পন্দ এটা সুস্পন্দ, তাহলে কত? λ/4। কিন্তু এখন যদি আমাকে বলে যে এইখান থেকে একদম এই পর্যন্ত দূরত্ব বাইর করতে বলছে, এই যে এইখান থেকে এইটুকু, একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ, পরপর দুটি সুস্পন্দ বা পরপর দুটি নিস্পন্দ, তাহলে এইটাই হবে আমাদের এখানে বাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পরপর দুটি সুস্পন্দ এবং পরপর আরেকটু আমি গুছায় পড়াইতেছি, তাইলে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো পরপর দুটি সুস্পন্দ বা পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2 হবে। আমি এই চিত্রটা ক্লিয়ার করে দিচ্ছি এখন। দেখো তাহলে একটা নিস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ কত? λ/4। একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ কত? λ/4। যদি বলে এই সুস্পন্দ থেকে এই সুস্পন্দ, অথবা এই সুস্পন্দ থেকে এই সুস্পন্দ, অথবা এই সুস্পন্দ থেকে এই সুস্পন্দ, তাহলে পরপর দুইটা সুস্পন্দ, এইখান থেকে এইটুকু, তাহলে কত? λ/2। আর যদি বলে যে এই নিস্পন্দ এইখান থেকে এইটুকু কত, তাহলে বলবা λ/2। তাহলে পরপর দুইটা সুস্পন্দ অথবা পরপর দুইটা নিস্পন্দ কতটুকু? λ/2। ল্যামডা এখানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে এখানে কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। আর যদি বলে পরপর দুইটা তরঙ্গ চূড়া, ভাই চূড়া কি? এই যে একটা চূড়া, এই যে একটা চূড়া, দেখো এই যে একটা চূড়া, এই যে একটা চূড়া, এই যে একটা, এটা তরঙ্গ চূড়া, এটা একটা তরঙ্গ চূড়া, এটা একটা তরঙ্গ পাদ, এটা একটা তরঙ্গ পাদ।
তাহলে পরপর দুইটা তরঙ্গ চূড়া বা তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব, দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এইখান থেকে শুরু করে এই যে এইখান থেকে শুরু করে এইটুকু আবার এইটুকু, দেখো এই যে এইটুকু আবার এইটুকু, তাহলে λ/2 প্লাস λ/2, তাহলে একটা কি হইলো তরঙ্গ চূড়া হইলো, এটা একটা তরঙ্গ চূড়া, এটা একটা তরঙ্গ চূড়া, λ/2 প্লাস λ/2 কত হবে? ল্যামডা হবে, ল্যামডা হবে। এই তিনটা তথ্য একটু জাস্ট হচ্ছে মনে রাখবা। এই যে এইখান থেকে এইটুকু λ/2, এইখান থেকে এইটুকু λ/2, আবার এইখান থেকে এইটুকু λ/2, তাহলে λ/2 প্লাস λ/2 ল্যামডা, মানে এই যে একটা তরঙ্গ চূড়া আর একটা তরঙ্গ চূড়া, এই দুইটা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে শুধু ল্যামডা, λ/2 প্লাস λ/2, ঠিক আছে? তাহলে দেখো λ/2 প্লাস λ/2, তাহলে একটু সামারাইজ করেন ভাই, আমার মাথা উল্টা পাল্টা লাগে গেছিল, একটু সামারাইজ করেন। একটা নিষ্পন্দ থেকে একটা সুস্পন্দ, একটা সুস্পন্দ থেকে একটা নিষ্পন্দ, λ/4 মাথার মধ্যে ঢুকাও সিম্পলি। একটা নিষ্পন্দ থেকে একটা সুস্পন্দ, একটা সুস্পন্দ থেকে একটা নিষ্পন্দ, λ/4 পরপর দুইটা সুস্পন্দ, একটা থেকে আরেকটা, অথবা পরপর দুইটা নিষ্পন্দ, λ/2। আর যদি বলে এইখান থেকে তরঙ্গ চূড়া থেকে তরঙ্গ পাত, এইখান থেকে এইটুকু, এই যে এইটুকুর দূরত্ব কত? তাহলে শুধু ল্যামডা। এই তিনটা তথ্য ক্লিয়ার কিনা বলো, পারবা কিনা? এই তিনটা তথ্য পারবা কিনা? এখন দেখো আমাদের হচ্ছে প্রশ্ন, একটা স্থির তরঙ্গে পরপর নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, পরস্পর নিষ্পন্দ মানে পরপর দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো এটা ডিউতে আসছে, একটা স্থির তরঙ্গে পরস্পর নিষ্পন্দ মানে পরপর দুইটা নিষ্পন্দ আর কি, পরস্পর নিষ্পন্দ বিন্দু কোনটা? এই যে এইটা একটা নিষ্পন্দ হলে এটা একটা নিষ্পন্দ, তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? λ/2, তাহলে এদের দূরত্ব দেওয়া আছে, দেখো λ/2 এর ভ্যালু দেওয়া আছে কত? 1 মিটার, তাহলে সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালু কত? 2 মিটার বা 200 সেন্টিমিটার। এটা ঢাকা ভার্সিটি 19-20 প্রশ্ন, ঢাকা ভার্সিটির 19-20 প্রশ্ন। আর ভাই সিইউতে যেগুলো আসে, সিইউতে সরাসরি এগুলা চলে আসবে। চট্টগ্রাম ভার্সিটিতে যেগুলো আসবে বলবে যে একটা সুস্পন্দ ও একটা নিষ্পন্দ দূরত্ব কত? λ/4, পরপর দুইটা সুস্পন্দ বা পরপর দুইটা নিষ্পন্দ দূরত্ব কত? λ/2, একটা তরঙ্গ চূড়া থেকে আরেকটা তরঙ্গ চূড়া, অথবা একটা তরঙ্গ পাত থেকে আরেকটা তরঙ্গ পাত, তাহলে এটা কত? তাহলে আমরা বলবো যে হচ্ছে আলটিমেটলি ল্যামডা। শুধু তিনটা তথ্য আমরা এখান থেকে মনে রাখবো। দেখো নেক্সট, দুইটা সুরশলাকার কম্পাঙ্ক 123 এবং 369 হইলে বায়ুতে সুরশলাকা দুটার সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দুইটা সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 123 ও 369, তাইলে এদের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চাইছে। একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি যে কম্পাঙ্কের তরঙ্গের বেগ, দেখো একটা সিম্পল ফর্মুলা বাট খুবই ইম্পর্টেন্ট। তরঙ্গের বেগ b = f ল্যামডা, তাহলে v প্রপোর্শনাল টু ল্যামডা, b প্রপোর্শনাল টু কত? f, v প্রপোর্শনাল টু f, এবং দেখো তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/f, আর তরঙ্গ মাধ্যম পরিবর্তন করলে, তরঙ্গ তরঙ্গ এর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কম্পাঙ্ক পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে ধরো যে একটা তরঙ্গ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, তাহলে ওই তরঙ্গের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে, কম্পাঙ্ক পরিবর্তন হবে না। ভাই কেন? কম্পাঙ্ক পরিবর্তন হবে ওই তরঙ্গের উৎস পরিবর্তন হইলে, যে এটা কোন উৎস থেকে এই তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আর মাধ্যম পরিবর্তন হইলে, তাহলে উৎস পরিবর্তন হইলে কম্পাঙ্ক পরিবর্তন হয়, উৎস পরিবর্তন হলে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক চেঞ্জ হয়। শর্টকাটলি লিখে দিলাম। হ্যাঁ, তাহলে শুধুমাত্র উৎস চেঞ্জ হইলে একটা তরঙ্গের কম্পাঙ্ক কি হবে? চেঞ্জ হবে। বাট যদি মাধ্যম চেঞ্জ হয়, ধরো পানি থেকে বায়ু, বায়ু থেকে মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেছে, তাহলে তরঙ্গের কি হবে? বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? চেঞ্জ হবে। এখন এই প্রশ্নটা মেডিকেলে আসছে, এটা মেডিকেল 23-এর প্রশ্ন, মেডিকেল 23-24, ঠিক আছে? মেডিকেল 23-24। এখন তাহলে খেয়াল করো, b সমান কত? f ল্যামডা। তাহলে ল্যামডার সাথে f এর সম্পর্ক কি? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আমরা ভৌত আলোতে শিখে আসছি, মনে আছে? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দুনিয়ার সব ব্যস্তানুপাতিক, শুধু একটা সমানুপাতিক, অপবর্তন
আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগ সমানুপাতিক। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি, লাল আলোর বেগ বেশি, আমরা শিখছি 1.8 গুণ। তারপরে আমরা যার অপবর্তন বেশি তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যার বেশি তার অপবর্তন বেশি। এখন এইখানে দেখো ফ্রিকোয়েন্সি, তাহলে আমি যদি এটাকে চিন্তা করি যে f1:f2 কত দেওয়া আছে, দেখো 1:3, 1:3। ভাই কেমনে বুঝলেন? 123 কে 3 দিয়ে গুণ করলে 369 হয়। তাহলে দুইটা সুর শলাকার কম্পাঙ্ক 123 এবং 369, মানে অনুপাত কত? 1:3। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে বলো? λ1:λ2, তাহলে কত হবে? 3:1 হবে। উল্টা হবে, 3:1 হবে, ব্যস্তানুপাতিক। তাহলে 3:1 এটা আমাদের কি হবে? এটা হবে, এটা মেডিকেলে এইবার আসছে, এটা মেডিকেলে এইবার আসছে, 3:1 হবে, তাই না? ওকে ওকে, দেখো এই যে এতক্ষণে আইসা বলতেছো রুটিন কোথায়? রুটিন দুনিয়ার সব জায়গায় দিয়ে একদম শেষ করে ফেললাম। ফেসবুক পেজে দিছি, টেলিগ্রামে দিছি, পাবলিক টেলিগ্রামে দিছি, তারপরে তোমাদের গ্রুপে পোস্ট করছি, তাও আইসা যদি বলো রুটিন কই, তাইলে আসলে কিছু বলার নাই। এখন তাইলে এটা বলো তো, এটা মেডিকেলে এবার আসছে 24-25 আসছে যে কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দেখছো খুব রিলেটেড, সিম্পল প্রশ্ন আসে, কিন্তু না পড়ে গেলে এগুলা পারবা না। এই নগদের প্রশ্ন, গতবার মেডিকেলের প্রশ্ন। তাহলে 5:6 হলে এটা 6:5 হবে, তাহলে 6 কি হবে? 5 হবে। দেখো তাহলে সুতরাং কম্পাঙ্কের অনুপাত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত λ1:λ2 হবে উল্টা 6:5, কারণ ল্যামডা প্রপোর্শনাল টু 1/f, ল্যামডা প্রপোর্শনাল টু 1/f, 1/f। ওকে ওকে, এখন দেখো এই b সমান f ল্যামডা, কোন বইতে দেখবা b সমান n ল্যামডা দেওয়া আছে, এই nটাকে কম্পাঙ্ক হিসেবে নেয়। হ্যাঁ, n এখানে কি বলতো? কম্পাঙ্ক। তাহলে b সমান f ল্যামডা বা b সমান n ল্যামডা, অপশনগুলো যদি সব n দিয়ে থাকে, b সমান n ল্যামডা, n হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাও হইতে পারে, এটা অনেক বইতে লেখা আছে। এখন দেখো যে দশা ও পথ পার্থক্য, এটা অলরেডি অনেক জায়গায় পড়ছো, পর্যাবৃত্ত গতিতে পড়ছো, তারপরে এটা ভৌত আলোক বিজ্ঞানে পড়ছো, এখানে জাস্ট আরেকবার রিভিশন করো। দশা পার্থক্য ইকুয়াল পথ পার্থক্য, এখানে হচ্ছে দশা পার্থক্য ডিভাইডেড বাই 2π ইকুয়াল পথ পার্থক্য বাই ল্যামডা। তাহলে দশা পার্থক্য ইকুয়াল 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্যকে কি দিয়ে প্রকাশ করে? সিগমা দিয়ে। তাহলে সিগমা ইকুয়াল 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য x, আর পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2π। টাইপিং এ মিস্টেক করছে, ল্যামডা বাই 2π। হ্যাঁ, তাহলে পথ পার্থক্য হচ্ছে আমাদের ল্যামডা ডিভাইডেড বাই 2π ইন্টু দশা পার্থক্য। দশা পার্থক্যকে এখানে ডেল্টা দিচ্ছে, তাহলে ডেল্টাই দিয়ে রাখো, ডেল্টাই দিয়ে রাখো, সমস্যা নেই, ডেল্টা। ওকে, পথ পার্থক্যকে প্রকাশ করতেছি আমরা x দ্বারা। তাহলে এটা বলো যে একটা তরঙ্গের পথ পার্থক্য λ/4 হইলে দশা পার্থক্য কত? তাহলে এই যে দেখো দশা পার্থক্য ইকুয়াল পথ পার্থক্য এত হইলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য ইকুয়াল এই যে দেখো আমাদের কত আসবে? 2π বাই ল্যামডা ইন্টু λ/4। ভাই আমি বুঝবো কেমনে যে ল্যামডা এখানে নিচে হবে, 2π বাই ল্যামডা হবে না ল্যামডা বাই 2π হবে? এটা বুঝবো কেমনে, মনে রাখবো কেমনে? মনে রাখার একটা সিম্পল ট্রিক্স হচ্ছে, দেখো প্রশ্নের ল্যামডা উপরে দেওয়া আছে, তাহলে এইখানের ল্যামডা নিচে হবে, এইখানের ল্যামডা নিচে হবে, তাহলে কত? π/2, π/2। তাহলে দশা পার্থক্য কত হবে? π/2 হবে। ভেরি গুড, ভেরি গুড, এটা হচ্ছে আমাদের π/2 হবে। খেয়াল করো যে পথ পার্থক্য এত হইলে দশা পার্থক্য কত, এটা অনেকবার পড়ছি, এগুলো আর পড়বো না। একই দশার দুইটা তরঙ্গের প্রত্যেকটার তরঙ্গ দৈর্ঘ্য কত? 6000 অ্যাংস্ট্রম, এদের মধ্যে পথ পার্থক্য 9000 অ্যাংস্ট্রম হইলে শেষ বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত? ঠিক আছে, একই দশার দুইটা তরঙ্গের প্রতিটির তরঙ্গ দৈর্ঘ্য এত, এদের মধ্যে পথ পার্থক্য 9000 অ্যাংস্ট্রম হইলে শেষ বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত হবে? বলো বলো, এটা বলো দ্রুত। তাহলে এই যে দেখো যদি মান দেওয়া থাকে, মান দেওয়া থাকে, হ্যাঁ মান দেওয়া থাকে, তাহলে এই যে 2π বাই ল্যামডা, ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের ভ্যালু আছে 6000 অ্যাংস্ট্রম আর পথ পার্থক্য আছে 9000 অ্যাংস্ট্রম। তাহলে দেখো 3π, 6000 অ্যাংস্ট্রম, 9000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কাটা যাবে, তারপরে 6000 কে 9000 দিয়ে কাটলে দেখো 3 3 3 9, তাহলে কত আসতেছে বলো? কত আসতেছে? 3π। ওকে ওকে, নেক্সট দেখো, নেক্সট একই তরঙ্গ, একটা তরঙ্গের সমীকরণ এত দ্বারা নির্দেশিত হইলে কণার বেগ কত? মনে আছে পর্যাবৃত্ত গতিতে পড়ছো, y = a sin ωt, a sin ωt, এটা পর্যাবৃত্ত গতিতে পড়ছো, y অথবা x দিয়ে পড়ছি আমরা, তাই না? পর্যাবৃত্ত গতিতে পড়ছি না? পর্যাবৃত্ততে গতিতে পড়ছি একটা সরল ছন্দিত স্পন্দন কণা, একটা সরল ছন্দিত স্পন্দন কণার সরণের সমীকরণ x = a sin কি? ωt। তাই এ এখানে কি মানে এ বুঝায় কি? বিস্তার বুঝায়, অ্যামপ্লিটিউড।
টি এর সহগ হচ্ছে কি ওমেগা, টি এর সহগ হচ্ছে কি বলতো ওমেগা। তাহলে এইখানে খেয়াল করো y ইকুয়াল টু a sin ওমেগা টি, a sin ওমেগা টি মাইনাস কত আছে একটা x আছে kx। তাহলে দেখো খেয়াল করো এইখানে আমি কিছু ফর্মুলা লিখে দিচ্ছি, জাস্ট যদি পরীক্ষায় আসে এই যে গুচ্ছতে শর্টের বাইরে থেকে চলে আসছে 20-21 একটা ম্যাথই আসবে, যদি আসে তাহলে এই ম্যাথটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি আমি আরেকবার রিভিশন করে দিব ক্লাস শেষে, যা ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ। ফুল সিলেবাস নিয়ে আলাদা বাসায় প্যারা নেওয়া যাবে না, ফুল সিলেবাস নিয়ে বাসায় আলাদা প্যারা নেওয়া যাবে না, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। ক্লাসে আমি আরেকবার রিক্যাপ করে দিব। দেখো তাহলে এখানে বিস্তার, খেয়াল করো বিস্তার হচ্ছে সাইনের সহগ, যেটা বিস্তার a ইকুয়াল টু কত 15। যদি বলে এটা সেন্টিমিটারে নির্দেশিত তাহলে এত সেন্টিমিটার, যদি বলে y এর ভ্যালু মিটারে নির্দেশিত তাহলে 15 মিটার। তাহলে এটা গেল বিস্তার। টি এর সহগকে আমরা কি বলবো ওমেগা, টি এর সহগ হচ্ছে ওমেগা, ঠিক আছে ওমেগা। এখন দেখো তাহলে আমরা এই যে টি এর সহগকে যদি কম্পাঙ্ক বাইর করি, ফ্রিকোয়েন্সি বাইর করি, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে টি এর সহগ বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই কত 2 পাই। যদি পর্যায়কাল বের করি তাহলে 1 বাই ফ্রিকোয়েন্সি, পর্যায়কাল এই যে পর্যাবৃত্ত গতি থেকে একটু মনে করো যে ফ্রিকোয়েন্সি বের করব ওমেগাকে কি দিয়ে ভাগ করি 2 পাই দিয়ে ভাগ করি, ওমেগা বাই 2 পাই, তার মানে টি এর সহগের মানটাই হচ্ছে ওমেগা, টি এর সহগের মানটাই হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা ডিভাইডেড বাই কত 2 পাই মডুলাস। তাহলে পর্যায়কাল বের করব 1 বাই কত টি। আর বেগ বের করব কিভাবে খেয়াল করো, তাহলে এখান থেকে তিনটা শিখলাম যে বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, তারপরে বেগ, বেগ ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ টি এর সহগ বাই এক্স এর সহগ, টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, এক্স এর সহগ। হ্যাঁ দেখো তাহলে টি এর সহগ আছে কত 20, মাইনাস নেওয়ার দরকার নাই যেহেতু মডুলাস, ডিভাইডেড বাই কত 10 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। আমার কাছে এটাই চাইছে, প্রশ্নে আসলে বেগটাই আসবে যে বেগ কত, এই তরঙ্গের এটা দ্বারা নির্দেশিত তরঙ্গের ভেলোসিটি কত, বেগ কত। তাহলে টি এর সহগকে এক্স এর সহগ দিয়ে কি করে দিব ভাগ করে দিব এবং মডুলাস করে দিব, ঠিক আছে। তাহলে যদি মডুলাস অফ টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, তাহলে 20 বাই কত 10, এটাই হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। আর যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য চায়, যদিও এগুলা চাবে না, তরঙ্গ দৈর্ঘ্য 2 পাই ডিভাইডেড বাই এক্স এর সহগ, 2 পাই ডিভাইডেড বাই এক্স এর সহগ, হ্যাঁ 2 পাই ডিভাইডেড বাই এক্স এর সহগ, এগুলা লেস ইম্পর্টেন্ট। শুধুমাত্র ইম্পর্টেন্ট কোনটা, তাহলে ভাই আপনি একটু দাগায় দেন, একটু স্টার করে দেন, এই যে এ একটা শুধু বেগ বের করতে বলবে যে y ইকুয়াল টু a sin ড্যাশ 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 ড্যাশ, তাহলে এখান থেকে বেগ কত, টি এর সহগকে এক্স এর সহগ দিয়ে কি করে দিবা ভাগ করে দিবা মডুলাস, এটাই হচ্ছে ভেলোসিটির ভ্যালু, এটাই হচ্ছে ভেলোসিটির ভ্যালু, ঠিক আছে। ওকে ওকে, এই বুঝি নাই 300 হবে তাইলে বলতে কোনটা 300 হবে, কোনটা 300 হবে বুঝি নাই তোমাদের কথা। টি এর সহগ আছে 20 আর এক্স এর সহগ আছে 10, তাহলে 20 কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যানসার কত আসতেছে 2 আসতেছে, ঠিক আছে 2 আসতেছে। ধরো তোমাকে আরেকটা প্রশ্ন দেই, যে y ইকুয়াল টু 20 সাইন, ধরো 300 পাই টি মাইনাস 100 পাই এক্স, তাহলে এখানে ভেলোসিটি কত হবে বলো, এই কম্পাঙ্কের ক্ষেত্রে এখানে ভেলোসিটিটা কত আসবে বলো। তাহলে এই কম্পাঙ্কের বেগ আসবে, এই যে দেখো টি এর সহগ 300 পাই আর এক্স এর সহগ হচ্ছে 100 পাই, মাইনাস 100 পাই, বাট আমরা মাইনাস নিব না, হ্যাঁ তাহলে অ্যান্সার কত আসতেছে 3 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে যদি বলে ফ্রিকোয়েন্সি কত, কম্পাঙ্ক কত, এই যে এটা ওমেগার ভ্যালু, টি এর সহগ হচ্ছে ওমেগার ভ্যালু, হ্যাঁ টি এর সহগ কি ওমেগার ভ্যালু, তাহলে এটা হচ্ছে 300 পাই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই, তাহলে অ্যান্সার কত আসবে 150 এত হার্টজ, 150 হার্টজ। তাহলে টি এর ভ্যালু কত আসবে, ফ্রিকোয়েন্সি যদি 150 হয় তাহলে 1/f ইকুয়াল টু 1/150, এটা এত সেকেন্ড, এই যে এইগুলা এইভাবে এখান থেকে বের করে ফেলবা। হ্যাঁ যদি পরীক্ষায় আর কি আসে, পরীক্ষায় যদি আসে তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করে ফেলবা, ওকে ওকে ওকে। দেখো নেক্সট, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ 300 মিটার পার সেকেন্ড হইলে এর কম্পাঙ্ক কত, এটা ডেন্টাল 23-24, দেখো একদম লেটেস্ট ইয়ারের প্রশ্ন। 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গের বেগ 300 মিটার পার সেকেন্ড হইলে এর ফ্রিকোয়েন্সি কত। তাহলে এই যে b সমান হচ্ছে f ল্যামডা, বা ফ্রিকোয়েন্সি চাইছে f ইকুয়াল টু v বাই ল্যামডা,
তাহলে ভি এর ভ্যালু আছে কত 300 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 150 হার্টজ, ইকুয়াল টু 150 হার্টজ, 150 হার্টজ, 150 হার্টজ। এই যে দেখো সি নাম্বার, তাহলে কত হবে 150, 150, 150। ভাই বায়োলজি ছাড়া সবগুলা চ্যাপ্টার একবার করে শেষ করছি, আলসেমি রিভিশন টাইম দেনি। এখন আমার ফুল সিলেবাস শেষ করা উচিত নাকি বায়োলজি সহ শর্ট আবার করে রিভিশন দেওয়া উচিত? দুইটাই করা উচিত। যদি মেডিকেল টার্গেট থাকে মেডিকেলের জন্য এটা করে ফেলা, আর যদি মেডিকেলে না দাও তাহলে তুমি শর্ট ভালো করে পড়ো, পরে ফুল সিলেবাস পড়ো। ফুল সিলেবাস 5 দিন টাইম দিলে ফুল সিলেবাস শেষ, কারণ ফুল সিলেবাসে আছেই কি দেখো, তরঙ্গ পড়াইলে ফার্স্ট পার্টের সবগুলাই মোটামুটি শেষ। ভৌত জগৎ ধরো তোমার 15 মিনিটে পড়ায় দেওয়া যাবে। ভৌত জগৎ থেকে শুধু ত্রুটি নির্ণয়টা আসে, ওই যে আয়তনের ত্রুটি আর ব্যাসার্ধের ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটি, এটাই পরীক্ষায় আসে। আর তাহলে এটা ফার্স্ট পার্ট শেষ। আর ওই পার্টে আছে জ্যামিতিক আলো একটা, চুম্বক একটা, চুম্বকের আবেশ একটা, শেষ। ঠিক আছে, সুতরাং তুমি শর্ট সিলেবাস তুমি 5 দিন টাইম দিলে এনাফ, এনাফ। তুমি আগে শর্ট গুছাও, আগে ফুল সিলেবাস ইজি আছে। একটা শব্দ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলে কি পরিবর্তিত হয়? একটা শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে এর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়। কম্পাঙ্ক কি হয় না? পরিবর্তন হয় না। উৎস পরিবর্তন হইলে তাইলে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক পরিবর্তন হয়। তাহলে মাধ্যম পরিবর্তনে শুধুমাত্র বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, উৎস পরিবর্তনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। তাহলে এটা মেডিকেলে 23-এর প্রশ্ন। দেখো মেডিকেল 23-এ অলরেডি 3টা পেয়ে গেছি, 3টা পেয়ে গেছি। 2টা শব্দ তরঙ্গ দিয়ে আসলো, একটা এটা আসলো বেগ তরঙ্গ দৈর্ঘ্য। দেখছো একদম ইজি ইজি প্রশ্ন, পড়ে গেলে এগুলা সহজ আছে। এই যে মেডিকেল 16-17, যে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গের বেগ যদি ভি হয়, কম্পাঙ্ক যদি এন হয়। এই যে দেখো কম্পাঙ্ককে এন দিয়ে প্রকাশ করছে, তাহলে কোন সম্পর্কটি সঠিক? ভি সমান এন ল্যামডা, এটা সঠিক। ভি সমান এন ল্যামডা, এটা সঠিক। এই যে মেডিকেল 16-17-তে আসছে। চট্টগ্রামের জন্য কোনটা পড়বা? ভাই সিইউতে পরীক্ষা দিব, দাগায় দিছি। ওই যে পরপর 2টা সুস্পন্দ ল্যামডা বাই 2, একটা সুস্পন্দ একটা নিস্পন্দ ল্যামডা বাই 4, একটা তরঙ্গ চূড়া একটা তরঙ্গ পাত ল্যামডা, এটা পড়বা। আর ওই যে সমবর্তনের যে উদাহরণগুলো, শব্দ তরঙ্গ, পানি, আলো, বেতার, এগুলা পড়বা। ঠিক আছে, তাহলে বি সমান এন ল্যামডা, ডি নাম্বার, ডি নাম্বার অ্যান্সার। এটা অনেকে সি দিচ্ছ কেন? ধূমকেতু, সাবিহা খানম, লুপা। ক্লাস কত জনে করতেছো? 143 ওয়েবসাইটে, আর ফেসবুকে 205, মোটামুটি 350-এর মতো। ওকে, নো প্রবলেম। যদি সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হয় তবে কম্পাঙ্ক কত হার্জ হবে? প্রতি সেকেন্ডে যতগুলা তরঙ্গ তৈরি হয় ওইটি হচ্ছে কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হয়, তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত? 100 হার্জ। এটার ফ্রিকোয়েন্সি কত? সেকেন্ডে তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি ইকুয়াল প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে তরঙ্গ সংখ্যা, প্রতি সেকেন্ডে তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ইকুয়াল প্রতি সেকেন্ডে তরঙ্গের সংখ্যা। তাহলে কত হবে? ডি নাম্বার। এটাও আমাদের কি হবে? ডি নাম্বার হবে, ডি নাম্বার। এটা মেডিকেল 15-তে আসলো, এটা মেডিকেল 16-তে আসলো। এই যে দেখো মেডিকেলে যারা পরীক্ষা দেয় একদম স্পন্টিনিউয়াস প্রশ্ন আসে এখান থেকে। ঠিক আছে, এখন দেখো শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল। ক্যালকুলেশনের ক্লাস যারা করছো এটা অলরেডি করে ফেলার কথা। ক্যালকুলেশনের ক্লাস করছো কে কে? এটা অলরেডি করায় দিছি ক্যালকুলেশনের লগ লনের ক্লাসে। দেখো শব্দের তীব্রতা আই ইকুয়াল টু পি বাই ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পি বাই 4 পাই আর স্কোয়ার। এই যে আই এর সাথে আর এর সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। উৎস থেকে দূরত্ব, আর হচ্ছে আমাদের উৎস থেকে দূরত্ব, উৎস হতে দূরত্ব। আর আই হচ্ছে কি বলতো? শব্দের তীব্রতা। তাহলে দেখো ক্ষমতার একক কি? ওয়াট। এই যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এই যে এখানে লেখা আছে। আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতার আরেকটা সিনোনিম আছে, এটাকে বলে প্রবলতা। শব্দের তীব্রতা আরেকটা নাম হচ্ছে প্রবলতা। তাহলে শব্দের তীব্রতা বা প্রবলতা মাপার একক কি? ওয়াট পার মিটার স্কোয়ার। আবার ওয়াট মানে কি বলতো? এই যে ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই ডাব্লু বাই কত? টি। তাহলে দেখো জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড ইকুয়াল টু ওয়াট। আমরা এটাও জানি যে 1 ওয়াট ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। 1 সেকেন্ডে যত জুল কাজ করা হয় এটাকে ওয়াট বলে। তাহলে এই যে ওয়াটের পরিবর্তে জুল পার সেকেন্ড আর মিটার স্কোয়ারটা থাকলো, এটাও আমাদের একক বলতে পারি। তাহলে শব্দের প্রবলতা বা তীব্রতা মাপার একক ওয়াট পার মিটার স্কোয়ার অথবা জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ভাই মাত্রা কি? তাহলে এই যে দেখো ক্ষমতার মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করলে এল স্কোয়ার কাটা, তাহলে mt ইনভার্স 3, mt ইনভার্স 3। এটা হচ্ছে আমাদের কিসের এক মাত্রা বলতো? শব্দের তীব্রতা। তাহলে এই স্লাইড থেকে কি কি শিখবা? এই স্লাইড থেকে শুধু এই যে এই একটা একক ইম্পর্টেন্ট আর এই যে একটা সম্পর্ক ইম্পর্টেন্ট, দুইটা স্টার করে দিছি, এই দুইটাই পড়বা, আর কিছু পড়তে হবে না। এখন দেখো তাহলে শব্দের তীব্রতা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এটা হাজিদানেশে 19-20 আসছে।
একটা তরঙ্গের বিস্তারের উপর ডিপেন্ড করে। দেখো শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এই বিস্তার যদি দ্বিগুণ করো তাহলে তীব্রতা 4 গুণ হয়ে যাবে। আর শব্দের তীব্রতা এই উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাকে বলো তো উৎস থেকে দূরত্ব দ্বিগুণ করলে তীব্রতা কত হবে? সহজ আছে, একদম জাস্ট একবার করে রিডিং দিলেই হবে। যেহেতু অনেকদিন এগুলা পড়ো নাই, এই কারণে একবার করে রিডিং দিলেই দেখবা ইজি হয়ে গেছে। ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করবা। তাহলে শব্দের তীব্রতা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। দেখো তীব্রতা বিস্তার যদি দ্বিগুণ করো তাহলে বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা হবে 4 গুণ। আর উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে উৎস থেকে দূরত্ব যদি দ্বিগুণ করো, দেখো একটা শব্দ উৎস থেকে শ্রোতার দূরত্ব পূর্বের দ্বিগুণ করে দিলে তীব্রতা পূর্বের কত গুণ হবে? তাহলে দেখো তীব্রতা পূর্বের কত গুণ হবে? যে উৎস থেকে দূরত্ব দ্বিগুণ করছো তাহলে তীব্রতা 1/4 হবে, 1/4I1। ঠিক আছে, তাহলে পূর্বের 4 ভাগের 1 ভাগ হবে। কে কে দিছো 4 ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ কে কে দিছো? উৎস থেকে দূরত্ব যদি দ্বিগুণ করে দাও, এই যে আর এর পরিমাণ যদি দ্বিগুণ করে দাও তাহলে হচ্ছে আমাদের কি হবে? I প্রপোর্শনাল 1/r²। এইটা দ্বিগুণ করলে এটা 4 ভাগের 1 ভাগ হবে, এটা দ্বিগুণ করলে এটা 4 ভাগের 1 ভাগ হবে। তাহলে দুইটা সম্পর্ক এখানে মনে রাখবা, দুইটা সম্পর্ক মনে রাখবা, যে উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক। আর লাগবে না। দেখো তীব্রতা লেভেল, এটা ইম্পর্টেন্ট আছে। মেডিকেল, এটা মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তীব্রতা লেভেল, হ্যাঁ এটা মেডিকেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা মেডিকেল পরীক্ষা দিবা এটা মোটামুটি এই টপিকসটা 100% মোটামুটি প্রতি বছরই আসে। 23-এও আসছে, 24-এও আসছে, 22-এও আসছে মনে হয়। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই টপিকসটা মেডিকেলে প্রতি বছর আসে। তো দেখো তীব্রতা লেভেল হচ্ছে ডেল বিটা। তীব্রতা লেভেলের পরিবর্তন হচ্ছে 10 log I/I0। একটাই ফর্মুলা, এগুলা মনে রাখার কোনো দরকার নাই। আমি শিখাই দিব কিভাবে তীব্রতা লেভেল বাইর করতে পারো, 1 সেকেন্ডে বাইর করতে পারবা। ঠিক আছে, তাহলে 10 log I/I0। এই I0টা হচ্ছে প্রমাণ তীব্রতা, 10⁻⁻12 ওয়াট/মিটার স্কয়ার প্রমাণ তীব্রতা। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ তীব্রতার ভ্যালু কত? 10⁻⁻12 ওয়াট/মিটার স্কয়ার। এখন খেয়াল করো যে একক কি? ডেসিবেল। তাহলে দুইটা একক শিখলাম, একক লাগবে। ডেসিবেলটা কিন্তু ছোট হাতের ডি, দেখো স্মল লেটার, আরেকটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে ডিভি নট ডিভি এরকম অপশনে থাকতে পারে, এটা মানে ঢাকা বোর্ড। ঠিক আছে, তাহলে ডেসিবেলকে আমরা এইভাবেই লিখতে হবে, ডেসিবেল। ডেসিবেল তাহলে ডেসি মানে কি? 1/10। তাহলে 1 বেল সমান 10 ডেসিবেল। তাহলে 1 ডেসিবেল সমান কত বেল হবে? এই যে 1/10 বেল হবে, 1/10 বেল। তাহলে বেলও আমাদের কিসের একক? শব্দের তীব্রতা লেভেলের একক। তাহলে একটা হচ্ছে তীব্রতার একক, আবার মনে করো তীব্রতার একক ওয়াট/মিটার স্কয়ার অথবা জুল/সেকেন্ড/মিটার স্কয়ার। এটা কার একক? শব্দের তীব্রতা বা প্রবলতা মাপার একক। আর এটা হচ্ছে তীব্রতা লেভেলের একক, ডেসিবেল অথবা বেল। ঠিক আছে, তাহলে 1 ডেসিবেল মানে কি? ডেসি মানে 1/10, ডেসি মানে 1/10, সেমি মানে 1/100, মিলি মানে 1/1000। ঠিক আছে, মাইক্রো মানে 1/10⁻কত? 6। তো এইভাবে পড়তে হবে। তাহলে ডেসি, সেমি, মিলি, মাইক্রো এরকম আছে না আমাদের। তারপরে ন্যানো আছে, ন্যানো মানে 1/10⁹। পিকো কি? 1/10⁻12। পিকো, পিকো এই যে 10⁻−12 কে বলে পিকো, পিকো। তারপরে সেমি মানে কি? সেমি মানে 1/100, এটা হচ্ছে সেমি। তারপরে হচ্ছে আমাদের মিলি কি? মিলি, মিলি হচ্ছে 1/1000। তারপরে হচ্ছে মাইক্রো কি? মাইক্রো, মাইক্রো হচ্ছে 10⁻⁻6 বা 1/10⁶। তারপরে ন্যানো কি? ন্যানো হচ্ছে এই যে দেখো, ন্যানো হচ্ছে 1/10⁹, 1/10⁹। পিকোর পরে আছে ফেমটো, ফেমটো, ফেমটো মানে হচ্ছে 1/10⁻15, মানে 10⁻15। 10⁻15 কে বলে ফেমটো, 10⁻12 কে বলে পিকো, 10⁻9 কে বলে কি? ন্যানো। আর 10⁻10 এটাকে বলে অ্যাংস্ট্রম। এটাকে বলে, এই যে এককগুলো আমরা ভৌত জগতে পড়াবো, বাট এটা ইম্পর্টেন্ট আছে, এগুলো থেকে প্রশ্ন হুটহাট করে চলে আসে। আরেকটা আছে অ্যাটো, অ্যাটো মানে 10⁻−18, ওইটা আসবে না। দেখো তাহলে 1 ডেসিবেল, ডেসি মানে 1/10, 0.1 কি? বেল। ঠিক আছে, আর 1 বেল সমান 10 ডেসিবেল। 1 বেল সমান কত? 10 ডেসিবেল, 10 ডেসিবেল। ওকে, নেক্সট দেখো শব্দের প্রাবল্য মাপার একক কি? এটা মেডিকেলে যে 19-20 প্রশ্ন। তাহলে মোটামুটি মেডিকেলে একদম লেটেস্ট ইয়ারগুলাতে ভালোই প্রশ্ন আসছে। শব্দের প্রবলতা, শব্দের প্রবলতা
মাপার একক কি বা প্রাবল্য মাপার একক কি বলো 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 হ্যাঁ 10 ইনভার্স মাইনাস 18 এটা হচ্ছে অ্যাটো অ্যাটো 10 ইনভার্স মাইনাস তাহলে শব্দের প্রবলতা মাপার একক কি দেখবা ওই অ্যাটোটা বাদ দিলাম পরীক্ষায় ওইটাই আসবে লেখা দিই হ্যাঁ সুতরাং লেখা দেই স্লাইডে থাকলে শিখে ফেলবে 10 টু দি পাওয়ার মাইনাস 18 আর পজিটিভ গুলা তো জানোই পজিটিভ হচ্ছে কিলো কিলো মানে 10 কিউব তারপরে কিলোর পরে কি আছে মেগা আছে মেগা 10 টু দি পাওয়ার 6 গিগা গিগা কি এই যে মেগা গিগা মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 গিগা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ঠিক আছে গিগা গিগা টেরাবাইট দেখবা যে এরকম আছে তাহলে প্রাবল্যতা মাপার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার নট ডেসিবেল নট ডাকাবোর্ড অথবা ডিবি হারুন যেটা মনে করো আর কি নেক্সট দেখো শব্দের তীব্রতা যদি প্রমাণ তীব্রতার 10 গুণ হয় তীব্রতা লেভেল কত মেডিকেল 9 10 এই যে তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন হবে 10 লগ আই বাই আই নট এখন বলছে আই এর ভ্যালু আই নটের 10 গুণ আই এর ভ্যালু আই নটের হচ্ছে 10 গুণ সূত্র ফর্মুলা কি 10 লগ আই বাই আই নট উপরে আই নিচে আই নট তাহলে আই এর ভ্যালু দেওয়া আছে 10 আই নটের সমান তাহলে 10 লগ 10 লগ 10 যারা ক্যালকুলেশনের ক্লাস দেখছো আমরা জানি যে লগ 10 এর ভ্যালু যারা দেখো নাই দেখে নিবা লগের সব ক্যালকুলেশন শিখিয়ে দিছি এক ক্লাসে ঠিক আছে মাত্র 30 মিনিটে তাহলে 10 লগ 10 এর ভ্যালু 1 তাহলে आंसर কত 10 आंसर কত 10 কারণ আমরা জানি যে লগ 10 এর ভ্যালু কত 1 আমরা সব সময় 10 ভিত্তিক লগ নিয়ে পড়াশোনা করি লগ 10 এর ভ্যালু কত 1 এই যে তোমরা পিএইচ এ যায় দেখবা যে পড়তেছো লগ 0.01 এটার মানে কি জানো লগ 10 ইনভার্স কত 2 log 10 ইনভার্স 2 0.01 মানে কি 10 ইনভার্স 2 তাহলে এই -2 টা পাওয়ারটা সামনে চলে আসবে -2 log 10 এর ভ্যালু কত 1 এই যে -2 ভাই আমরা তো পিএইচ এর অঙ্ক করার সময় -0.01 log 0.01 মোলার হাইড্রোজেন এ আয়নের ঘনমাত্রা কত বা এটার হচ্ছে আমাদের পিএইচ কত তো তখন তো আমরা +2 অ্যানসার করি কারণ ওই যে আমাদের H+ এর ঘনমাত্রা কিভাবে বের করে -log অফ কত H+ পিএইচ এর মান কিভাবে বের করে সামনে একটা মাইনাস থাকে তো ওই মাইনাসে প্লাস হয়ে যায় এই কারণে ঠিক আছে ওই মাইনাসে প্লাস তাহলে দেখো আমরা হচ্ছে প্রমাণ তীব্রতার 10 গুণ বলছে তাহলে 10 দিয়ে আই নট কে ভাগ করে দিলে 10 তাহলে 10 log 10 মানে 10 শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার দ্বিগুণ হইলে তীব্রতা লেভেলের পরিবর্তন কত তাহলে প্রমাণ তীব্রতা 10 log শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার কি দ্বিগুণ বলছে এই যে দেখো 2i নট ডিভাইডেড বাই i নট শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতা ডাবল তাহলে উপরে 2i নট নিচে i নট তাহলে আমি বলবো 10 log 2 log 2 এর ভ্যালু হচ্ছে 0.3 ক্যালকুলেশনের ক্লাসটা দয়া করে দেখে ফেলবা 0.301 তাহলে 3.01 এত ডেসিবেল ঠিক আছে এবং এইটাও আমি ক্যালকুলেশনের ক্লাসে এই ম্যাথগুলোও করায় দিছি ওই ক্লাসটাতে সুন্দর করে বুঝাই দিছি যে log 2 এর ভ্যালু হচ্ছে 0.3 কে 10 দিয়ে গুণ করলে 3.01 মানে 3.01 কি ডেসিবেল তাহলে শব্দের তীব্রতা ডাবল করো ক্ষমতা ডাবল করো মানুষের সংখ্যা ডাবল করো একটা ফার্মে মুরগির সংখ্যা ডাবল করে দিছো তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে 3 ডেসিবেল পরিবর্তন হবে মানুষের সংখ্যা একটা বাজারে ডাবল হয়ে গেছে তাহলে শব্দের তীব্রতা লেভেল কি পরিবর্তন হবে 3 ডেসিবেল পরিবর্তন হবে গরুর সংখ্যা দ্বিগুণ করে দিছো তাহলে কি হবে 3 ডেসিবেল পরিবর্তন হবে এই প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে হ্যাঁ পরীক্ষায় চলে আসে দেখো কোন শ্রেণী কক্ষে শব্দের তীব্রতা 10 টু দি পাওয়ার -6 হলে তীব্রতা লেভেল কত তাহলে এই যে তীব্রতা লেভেল কিভাবে বের করবা 10 * 12 মাইনাস দেখো প্রমাণ তীব্রতা কত প্রমাণ তীব্রতা হচ্ছে 10 টু দি পাওয়ার -12 10 টু দি পাওয়ার কত -12 এটা প্রমাণ তীব্রতা তাহলে আমি সরাসরি তীব্রতা লেভেলের ভ্যালু বের করব ধরো একটা শ্রেণী কক্ষে শব্দের তীব্রতা দেওয়া আছে 10 টু দি পাওয়ার -6 লেভেল কত তাহলে কি করব 10 * 12 মাইনাস এই যে কত আছে -6 তাহলে 12 - 6 = 60 ডেসিবেল তাহলে শ্রেণী কক্ষের তীব্রতা লেভেল কত আসতেছে এখানে 60 ডেসিবেল ধরো কোথাও কোনো একটা জায়গার তীব্রতা দেওয়া আছে 10 টু দি পাওয়ার -7 ওয়াট পার মিটার স্কয়ার তাহলে তীব্রতা লেভেল কত এই যে দেখো 10 * 12 থেকে বাদ দিবা কত -7 তাহলে এই যে -7 = 50 ডেসিবেল 50 ডেসিবেল হ্যাঁ 50 ডেসিবেল ধরো কোনো একটা জায়গার তীব্রতা দেওয়া আছে এরকম ধরো 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার এটা আমাদের তীব্রতার ভ্যালু তাহলে এখানে কত হবে তীব্রতা লেভেল কত তীব্রতা লেভেলের ভ্যালু এই যে 10 * 12 - 12 এই যে দেখো পাওয়ার কত -12 তাহলে आंसर কত 0 ডেসিবেল
0 ডেসিবেল। এটা হচ্ছে আমাদের শুরু হয় শ্রবণ সীমার স্টার্টিং। আমরা 0 ডেসিবেলের কম হইলে তো আর শুনতে পারবো না। 0 ডেসিবেল আমাদের শ্রবণ সীমার শুরু, স্টার্টিং। ওকে, এটার অ্যান্সার দাও, আজানটা শেষ হোক। আজানটা শেষ হইতে হইতে অ্যান্সার দিয়ে দাও। আমাদের ক্লাস বেশিক্ষণ নাই, আমরা 1 ঘন্টা বলছি না, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই শেষ করব। অলমোস্ট শেষ দিকেই চলে আসছি। এই টপিকসটা পড়াইলেই মোটামুটি বাকিটা থিওরিটিক্যাল। এটা অ্যান্সার দিয়ে ফেলো। দেখো একটা অ্যাম্প্লিফায়ার থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা দেওয়া আছে, তীব্রতা লেভেল কত পরিবর্তন হবে? ডাবল করছে, ডাবল। ওকে, দেখো তাহলে একটা অ্যাম্প্লিফায়ার থেকে নিশ্চিত ক্ষমতার দ্বিগুণ করে দিছো। ক্ষমতা দ্বিগুণ না, যদি বলে মুরগির সংখ্যা দ্বিগুণ করছো, মানুষের সংখ্যা দ্বিগুণ করছো, যা ইচ্ছা দ্বিগুণ করো, তাহলে ওইখানে আমাদের তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে? 3 ডেসিবেল হবে। দ্বিগুণ করলে 3 ডেসিবেল। তোমাকে বলতে পারে একটা ফার্মে গরুর সংখ্যা কি করছো? ডাবল করছো। তো গরুর সংখ্যা ডাবল করলে কি হবে? শব্দের তীব্রতা লেভেলেরও কি হবে? চেঞ্জ হবে। কতটুকু চেঞ্জ হবে? 3 ডেসিবেল চেঞ্জ হবে। একটা ফার্মে মুরগি যা ছিল, এখন মুরগি 500 থেকে বাড়ায় 1000 করে দিছো, তাহলে আমাদের তীব্রতা লেভেল চেঞ্জ হবে কত বলো তো? 3 ডেসিবেল। মুরগি বাড়লে কি শব্দের তীব্রতা লেভেল চেঞ্জ হবে না? 100% চেঞ্জ হবে। তাহলে তীব্রতা লেভেল কি হবে? চেঞ্জ হবে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো, এই যে একটা বাজারে মানুষের সংখ্যা ডাবল হইলে তীব্রতা লেভেল চেঞ্জ হবে। তাহলে আমাকে এইখানে একটা প্রশ্ন দাও তো, এখানে একটা প্রশ্ন বলো। তাহলে আমরা তীব্রতা দেওয়া আছে, ধরো আমাকে বলছে তীব্রতার ভ্যালু 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে লেভেল কত হবে বলো তো? এই যে দেখো -8, তাহলে কি করব? 10 গুণন 12 থেকে বাদ দিব 8, 12 থেকে 8 বাদ দিব, তাহলে 40 ডেসিবেল। 40 ডেসিবেল, 40 ডেসিবেল। এখন আমাকে তো উল্টা প্রশ্নও দিতে পারে, আমাকে এখন বললো যে একটা স্থানের তীব্রতা লেভেল হচ্ছে 20 ডেসিবেল, একটা স্থানের তীব্রতা লেভেল 20 ডেসিবেল, ওই স্থানের তীব্রতা কত? একটা স্থানের তীব্রতা লেভেল 20 ডেসিবেল। তাহলে লেভেল 20 ডেসিবেল হয় কখন? তীব্রতার মান কত হইতে হবে? 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -10 ওয়াট পার মিটার স্কয়ার। ভাই বুঝলাম না। এই যে দেখো 10 টু দি পাওয়ার -10 ওয়াট পার মিটার স্কয়ার হইলে তীব্রতা লেভেল কত হয়? যে 10 ইনটু, এটা কমন, 10 ইনটু 12 মাইনাস, এইটুকু কমন সবগুলোর ক্ষেত্রেই। তাহলে 10 ইনটু 12 থেকে বাদ দিব কত? এই যে -10, দেখো আমাদের কত আসতেছে? 20 ডেসিবেল আসতেছে। তাহলে 10 টু দি পাওয়ার -10। তাহলে তীব্রতা লেভেল দেওয়া থাকলেও আমরা কি করতে পারবো? বাইর করতে পারবো। ধরো আমাকে বলছে একটা স্থানের তীব্রতা লেভেল দেওয়া আছে আমাদের কত? একটা স্থানের তীব্রতা লেভেল দেওয়া আছে আমাদের, কত? 10 টু দি পাওয়ার তীব্রতা লেভেল দেওয়া আছে 30 ডেসিবেল, 30 ডেসিবেল। ঠিক আছে, 30 ডেসিবেল মানে কি? 3 বেল। 30 ডেসিবেল যেই কথা, 3 বেল একই কথা। তাহলে এই স্থানের তীব্রতা লেভেল যদি 3 বেল হয়, তাহলে এখানের তীব্রতা কত বলো তো? এটার উত্তর দাও তো, যে তীব্রতা লেভেল যদি 30 ডেসিবেল হয়, তাহলে তীব্রতা কত? দ্রুত বলো, তীব্রতা কত? তীব্রতা লেভেল যদি, দেখো তীব্রতা লেভেল যদি হচ্ছে আমাদের 30 ডেসিবেল হয়, তাহলে তীব্রতা কত হবে? 30 হয় কার কারণে? 12 থেকে কত বাদ দিতে হয়? 9, 12 মাইনাস 9, তাহলে এই যে 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9, এটা ওয়াট পার মিটার স্কয়ার। -9 ভাই কেন? কারণ 10 ইনটু 12 থেকে 9 বাদ দিলে 3 থাকে, আমার দেখতে হবে 3 আসে কত? 10 তো আমার গুণন আকারে আছে, বাট 12 থেকে কত বাদ দিতে হচ্ছে? 3, তাহলে 9 বাদ দিলে 3 আসে, তাহলে 12 মাইনাস 9। ধরো কোনো একটা তীব্রতা লেভেল দেওয়া আছে, ধরো একটা জায়গার তীব্রতা দেওয়া আছে কত? এরকম হচ্ছে 80 ডেসিবেল, ধরো 80 ডেসিবেল দেওয়া আছে। তাহলে 80 হয় 8 আসবে কখন বলো তো? এই যে তীব্রতার ভ্যালু আসবে 10 টু দি পাওয়ার -4, এত ওয়াট পার মিটার স্কয়ার। 12 থেকে 4 বাদ দিলে 8 থাকে, আর সামনের 10 তো থাকবেই। তাহলে 10 ইনটু 12 মাইনাস কত? 4, তাহলে এই যে -4,
-4, এটা হচ্ছে আমাদের ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে যেইটাই দেওয়া থাকুক, লেভেল দেওয়া থাকলে তীব্রতা বাইর করতে পারবো, তীব্রতা দেওয়া থাকলে লেভেল বাইর করতে পারবো, লেভেল দেওয়া থাকলে তীব্রতা বাইর করতে পারবো, তীব্রতা দেওয়া থাকলে লেভেল বাইর করতে পারবো। এখন দেখো সর্বনিম্ন শ্রাব্য শব্দ, ভেরি ভেরি স্টার, সর্বনিম্ন শ্রাব্য শব্দ, ভেরি ভেরি স্টার, ভেরি ভেরি স্টার। সর্বনিম্ন মানে স্টার্টিং, আমরা যেই স্টার্টিং থেকে শব্দটা শুনতে শুরু করব 0 ডেসিবেল, 0 ডেসিবেল। 0 ডেসিবেল মানে কি 10 টু দি পাওয়ার -12। ভাই কেমনে? এই যে দেখো 10 × 12 - 12, 12 - 12 কত? 0 ডেসিবেল হয়ে যাচ্ছে। তাহলে 0 ডেসিবেল যেই কথা 10 টু দি পাওয়ার -12 একই কথা। তাহলে কোনো একটা স্থানের তীব্রতার মান যদি -12 হয়, তাহলে ওই স্থানের তীব্রতা লেভেল কত? 10 × 12 - 12, ঠিক আছে? 10 ইন্টু এই যে 10 × 12 - 12 ইকুয়াল টু কত? 0 ডেসিবেল, 0 ডেসিবেল। তাহলে এটা হচ্ছে স্টার্টিং শ্রুতি, আমরা সর্বনিম্ন শ্রাব্য শব্দ। এটা শ্রেণীকক্ষে কিছু জায়গা মুখস্থ রাখবা। শ্রেণীকক্ষে তীব্রতা লেভেল 50 ডেসিবেল। তাহলে তীব্রতা লেভেল 50 ডেসিবেল হলে তীব্রতা মনে রাখার দরকার আছে। 50 হয় কার কারণে? -7 এর কারণে। এই যে 12 - 7, 12 - 7 5, তাহলে 5 × 10 50। তারপরে সাধারণ কথাবার্তা 60 ডেসিবেল। তারপরে শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এটা এই জিনিসগুলো লাগবে, দেখবে আমরা এগুলো 9, 10 এ পড়ে আসছি। তারপরে বাদুর, বাদুর না বাদুড়, বাদুড় এই 35,000-এর বেশি এত পর্যন্ত শব্দ শুনতে পারে বাদুর, কিন্তু এটা শুনতে পারে। আর মানুষ শুনতে পারে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। তাহলে শব্দতর দেখো, একটা হচ্ছে শব্দেতর, এটা শব্দেতর, বানানটা ভুল হয়েছে। শব্দেতর মানে ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক এই যে 20 হার্টজ, 20 হার্টজ। তাহলে দুইটা সীমা আছে, একটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এই রেঞ্জের শব্দ মানুষ শুনতে পারে, ঠিক আছে? তাহলে 20 হার্টজটাকে বলবো আমরা শব্দেতর বা ইনফ্রাসনিক। আর আরেকটা হচ্ছে শব্দোত্তর, শব্দোত্তর বা আলট্রাসনিক বা সুপারসনিক, এটাকে বলবো 20,000 হার্টজ। এটারে বলবো তাহলে সুপারসনিক বা আলট্রাসনিক বা শব্দোত্তর তরঙ্গ, আর এটা শব্দেতর বা কি ইনফ্রাসনিক তরঙ্গ। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এটা মানুষের শব্দ শোনার রেঞ্জ। আর বাদুর শুনতে পারে 35,000 হার্টজ পর্যন্ত, ঠিক আছে? এবং বাদুর কিন্তু অনেক জোরে শব্দ করে পথ চলে, দেখে যে সামনে বাধা আছে কিন্তু, তাহলে সে যায় না। যখন শব্দ করে যদি প্রতিধ্বনিত হয়ে ফেরত আসে তাড়াতাড়ি, বাধা থাকলে ধরো দেওয়াল আছে, তাহলে সে যাবে না, ঠিক আছে? বাদুর হচ্ছে, তাহলে এই যে দেখবা মাঝে মাঝে কারেন্টের তারে বাদুর ঝুলে থাকে। কেন ঝুলে থাকে? কারণ ওই কারেন্টের তারের মধ্যে তো শব্দ প্রতিফলিত হয় না, তো তারের মধ্যেও তো আর বুঝতে পারে না যে এটা তার আছে, ঠিক আছে? তো বাদুর কি হয়, ওই তারের শব্দটাও কিন্তু শব্দ প্রতিধ্বনিত করে চলাচল করে বাদুর। তো তারের মধ্যে তো আর শব্দ প্রতিধ্বনিত হয়ে ফেরত আসে না, ওয়ালের মতো প্রতিধ্বনিত হয় না, ওটা তো চলে যায় পাস হয়ে। তো ভাবে যে এখানে সামনে বাধা নাই, যায় তারের মধ্যে আটকে যায়, ঠিক আছে? বাদুর এই কারণে তারে দেখবা ঝুলে থাকে। তাহলে এই যে শ্রেণীকক্ষ, তারপরে হচ্ছে এইটা সাধারণ কথাবার্তা, এই দুইটা মোটামুটি হচ্ছে পরীক্ষায় আসে। শ্বাস নিঃশ্বাস আসে, এই যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, এই যে শ্বাস নিচ্ছ, এই যে স্বাভাবিক শ্বাস, এরকম জোরে না, স্বাভাবিক নরমাল যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এইটার হচ্ছে 10 ডেসিবেল, তীব্রতা লেভেল হচ্ছে 10 ডেসিবেল। তাহলে 10 ডেসিবেল মানে কি 10 টু দি পাওয়ার -11, 10 টু দি পাওয়ার মাইনাস কত? 11। 12 থেকে 11 বাদ দিলে 10 থাকে, 10। এটা আসে পরীক্ষায়, মেডিকেলে 10-11তে আসছে। আর সর্বোচ্চ সহ্য ক্ষমতা, ঠিক আছে? মানুষ সর্বোচ্চ শ্রাব্যতার সর্বোচ্চ সীমা মানে এর বাইরে গেলে সে আর শুনতে পারে না। তাহলে মানুষ এই যে শ্রুতি যন্ত্রণা তৈরি হয়, যন্ত্রণা শুরু হয় কখন? 120 ডেসিবেলে গেলে, ঠিক আছে? 120 ডেসিবেলের পরে এখান থেকে শ্রুতি যন্ত্রণা শুরু হয়। শ্রুতি যন্ত্রণা মানে তোমার শব্দটা যন্ত্রণাদায়ক মনে হবে আর কান নিতে পারতেছে না। 120 ডেসিবেল পাস হয়ে গেলে, তাহলে 0 ডেসিবেল সর্বনিম্ন, ঠিক আছে? এটা সর্বনিম্ন শ্রাব্য শব্দ, সর্বনিম্ন শ্রাব্য শব্দ। আর 120 ম্যাক্সিমাম, সর্বোচ্চ। 120 হচ্ছে সর্বোচ্চ, মানে এর বাইরে গেলে তোমার কি হবে? শ্রুতি যন্ত্রণা শুরু হবে। আর 0 ডেসিবেলের কম হইলে তখন তুমি আর শুনতেই পারবে না, এটা একদম মিনিমাম। তাহলে দেখো, তাহলে শব্দের তীব্রতা 26% পরিবর্তনে দরকার নেই, 26% পরিবর্তনে 1 ডেসিবেল পরিবর্তন হয় আর কি। তীব্রতা 26% পরিবর্তন করলে লেভেল পরিবর্তন হবে 1 ডেসিবেল। তীব্রতা 26% চেঞ্জ করলে লেভেল পরিবর্তন হবে 1 ডেসিবেল। তাহলে এইখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট এই যে এটা স্টার করে দিলাম, সর্বোচ্চ শ্রাব্য ক্ষমতা, এটা স্টার করে দিলাম। তাহলে আরেকবার রিক্যাপ করি, দেখো আরেকবার রিক্যাপ করি। তাহলে সর্বনিম্ন শ্রাব্য শব্দ 0 ডেসিবেল, আর সর্বোচ্চ শ্রাব্য শব্দ যেটা বা সহ্য ক্ষমতা 120 ডেসিবেল, যেটার পরে শ্রুতি যন্ত্রণা শুরু হয় কই থেকে? 120 ডেসিবেল থেকে, ঠিক আছে? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10 ডেসিবেল, শ্রেণীকক্ষে 50, সাধারণ কথাবার্তা 60। এই আসলেই তিনটার মধ্যে একটা আসবে। শব্দেতর 20, শব্দোত্তর বা আলট্রাসনিক বা সুপারসনিক কত? 20,000।
20,000, বাদুর 35,000 পর্যন্ত শুনতে পারে। ওকে, এখন দেখো কিছু প্রশ্ন সলভ করি। মানুষের কান সবচেয়ে মৃদু যেই শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? এই যে দেখো মেডিকেল 23, তাহলে মেডিকেল 23-এ কি পরিমাণ প্রশ্ন আসছে দেখছো? মেডিকেল 23 এই যে ডেন্টাল 16-17-তে আসছে একই প্রশ্ন। মানুষের কান সব থেকে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? তাহলে সব থেকে মৃদু যেই শব্দ শুনে তার তীব্রতা হচ্ছে 10 টু দি পাওয়ার কত? 12। সব থেকে মৃদু মানে সব থেকে আস্তে যেটা শুনে 0 ডেসিবেল। 0 ডেসিবেল কি তীব্রতা লেভেল, তাহলে তীব্রতা কত? 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট পার মিটার স্কয়ার 10 টু দি পাওয়ার কত? -12। এ নাম্বার। ওকে ওকে, এ নাম্বার। নেক্সট দেখো, কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলে? শ্রবণ সীমা বলে মেডিকেল কত আসছে বলো? 20-21। তাহলে শ্রবণ সীমা কোনটা? 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল। 0 থেকে 120 শ্রবণ সীমা, তাহলে 0 ডেসিবেল। ডি নাম্বার। এগুলা দুমদাম পরে ফেলো। দেখো তাহলে কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়? 0 ডেসিবেল। ঠিক আছে? ওকে ওকে, নেক্সট দেখো, শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে? ডেন্টাল 19-20। তাহলে শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ কি করতে পারে? সহ্য করতে পারে? 120 ডেসিবেল। 120 ডেসিবেল। এখান থেকে কি স্টার্ট হয়? শ্রুতি যন্ত্রণা শুরু হয়। এইখান থেকে শ্রুতি যন্ত্রণা শুরু হয়। তাহলে এইটাও ডি নাম্বার, এটাও ডি নাম্বার। এই যে 120 ডেসিবেল, এটাও ডি নাম্বার। এইবার মেডিকেলও চলে আসছে। এই যে দেখো মেডিকেল 24-25। তাহলে তোমাদের যেটা আমি বললাম যে মেডিকেল 23-এও আসছে, যেটা মেডিকেল 23-এ আসছে, এটা মেডিকেল 20-এ। এই যে দেখো মেডিকেল 20-এ আসছে যে শ্রবণ সীমা, এটা মেডিকেল 23-এ একদম লেটেস্ট ইয়ার। তারপরে যারা মেডিকেল দিবা ভাই অন্য ভার্সিটিতে এই কয় বছরে আসলে আসে নাই, ওই সিইউতে আসছে, যেটা আসছে সিইউতে আসছে। ঠিক আছে? তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের কোথায় আসলো? মেডিকেলে এইবার আসলো যে কোন শব্দ তীব্রতায় কানে শ্রুতি যন্ত্রণা শুরু হয়। তাহলে শ্রুতি যন্ত্রণা শুরু হয় 120 ডেসিবেল থেকে। 120 ডেসিবেল। 120 ডেসিবেল মানে কি? 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 ওয়াট পার মিটার স্কয়ার। ওকে ওকে, তাহলে 120 ডেসিবেল। নেক্সট, শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল কত? শ্রেণীকক্ষ। তাহলে শ্রেণীকক্ষে আমরা দেখে আসছি সাধারণ কথাবার্তা 60। দেখো সাধারণ কথাবার্তা ইটস ওকে 60, সাধারণ কথাবার্তা এরকম হইতে পারে, বাট শ্রেণীকক্ষে কি তুমি এরকম সাধারণ কথার মতো বলতে পারবা? সাধারণ কথা যদি 60 হয় তাহলে শ্রেণীকক্ষে আরো একটু কম থাকতে হবে, মানে আরেকটু নীরব থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। 50। তাহলে 50 মানে 10 টু দি পাওয়ার 7। তাহলে সাধারণ কথাবার্তার ক্ষেত্রে 50 ডেসিবেল। সাধারণ কথাবার্তা 60 আর শ্রেণীকক্ষ 50। তাহলে সাধারণ কথাবার্তা হচ্ছে 60 ডেসিবেল, আর শ্রেণীকক্ষে আরেকটু নীরব থাকতে হবে। কত? 50 ডেসিবেল। শ্রেণীকক্ষ বললে 50, সাধারণ কথাবার্তা 60। নেক্সট দেখো, শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? আমরা পড়ে আসছি তাই না, ব্যতিচারের অধ্যায়ে পড়ছি। ব্যতিচার এক ধরনের, উপরিপাতন এক ধরনের ব্যতিচার। উপরিপাতন এক ধরনের ব্যতিচার, এক ধরনের ব্যতিচার মনে আছে? ভৌত আলোতে পড়ছি। দেখো ভৌত আলো আর তরঙ্গের মধ্যে অনেক কিছু কিন্তু মিল আছে। উপরিপাতন এক ধরনের ব্যতিচার। তাহলে উপরিপাতন নীতির ভিত্তি করে কি কি ব্যাখ্যা করা যাবে? 1 নাম্বার ব্যতিচার ব্যাখ্যা করা যায়। 1 নাম্বার ব্যতিচার ব্যাখ্যা করা যায়। ব্যতিচার ব্যাখ্যা করা যায়, ব্যতিচার ব্যাখ্যা করা যায়। আর 2 নাম্বার হচ্ছে স্বরকম্প বা বিট ব্যাখ্যা করা যায়। 2 নাম্বার হচ্ছে স্বরকম্প বা বিট ব্যাখ্যা করা যায়। এই দুইটা, ঠিক আছে? এই দুইটা। আরেকটা আছে অনুনাদ এবং পরবশ কম্পন, এটা পরের স্লাইডে আসতেছি। অনুনাদ এবং পরবশ কম্পন। তাহলে স্বরকম্প বা বিট এটা হচ্ছে কি করতে পারে? পরবশ কম্পন না, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা বি নাম্বার দিচ্ছ কোনটা তোমরা? আগেরটা বি, হ্যাঁ ঠিক আছে, এটা ডি নাম্বার। স্বরকম্প বা বিট এটা ব্যাখ্যা করা যায় এবং ব্যতিচার ব্যাখ্যা করা যায় কার সাথে? এই যে উপরিপাতন নীতির সাপেক্ষে। এখন আরেকটা প্রশ্ন আসে, পরবশ কম্পন এবং অনুনাদ। দেখো শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যাওয়া, এটা একটা প্রসেস। তারপরে লং মার্চে ব্রিজ ভেঙে যাওয়া, লং মার্চে ব্রিজ ভেঙে যায়, ব্রিজ ভেঙে যায়, ঠিক আছে? ব্রিজ ভেঙে যায় কার কারণে? তাহলে এর দুইটা পাইলাম, একটা পয়েন্ট পাইলাম ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যাওয়া। এটা কেন সৃষ্টি হয়? অনুনাদ। অনুনাদ এক ধরনের পরবশ কম্পন, ঠিক আছে? তাহলে কার কারণে এটা হয়? পরবশ কম্পন। ভাই আর কিচ্ছু শিখতে হবে না, শুধু এগুলা শিখলেই হবে। এটাও মেডিকেলে আসছে। এই যে দেখো মেডিকেল 23, মেডিকেল 23 এর 5টা প্রশ্ন পাইছো?
মেডিকেল 23-এর 5টা প্রশ্ন পাইছো, দেখবা যে প্রশ্ন ব্যাংক খুলে মেডিকেল 23-এ 5টা আসছে শুধু তরঙ্গ থেকে, আর 24-এ 2টা আসছে, 20টার মধ্যে 2টা। তাহলে পরবশ কম্পন এটার কারণে হচ্ছে কি হয়, লং মার্চ যখন করে দেখবা সেনাবাহিনী ব্রিজ এরকম দুল খায়, এটা দুল খাওয়ার ঘটনাটা আসলে অনুনাদের ঘটনা। এই অনুনাদের কারণে সৃষ্ট পরবশ কম্পনে কি হয়, ব্রিজ ভেঙে যায় লং মার্চের সময়। আরেকটা হচ্ছে ভূমিকম্পের সময়। তাইলে আমাদের পরবশ কম্পন, এই যে অনুনাদ এক ধরনের পরবশ কম্পন, অনুনাদ এক ধরনের পরবশ কম্পন। দেখবা যে প্রশ্ন ব্যাংক যদি খুলেও দেখো এর বাইরে কিছু আসলে নাই। হ্যাঁ, মেডিকেল যারা পরীক্ষা দিবা তুমি ট্রাই করতে দেখো, আমি বলছি এই জন্য যে শুধু স্লাইড পড়লেই হয়ে যাবে। তাহলে কেন ভেঙে যায়, এই যে পরবশ কম্পনের কারণে। মেডিকেল 23-24, এবার হাজী দানেশও আসছে, দেখো 24-এ আসছে, ওই যে হাজী দানেশ 24-25-এ এবার আসছে। তাহলে হাজী দানেশে একটা ফুল সিলেবাস থেকে আসছে, এই একটা এটা। ওকে, টানাতার হচ্ছে স্কিপ করবা, চাইলে দরকার নাই স্কিপ করবা, টানাতার আসলে লাগবে না। টানাতার থেকে প্রশ্ন শর্ট থেকে আসবে না, মানে ফুল সিলেবাস থেকে আসবে না সাধারণত, তবে আগামী বছর আসবে, আগামী বছর যেহেতু এটা ফুল সিলেবাসে আছে। তারপরে একটা তথ্য একটু শিখিয়ে দেই, এটা হচ্ছে টানাতারের কম্পাঙ্ক, এটা হচ্ছে আমাদের কি বলতো টানাতারের কম্পাঙ্ক, তাহলে টানাতারের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এখানে একটু ভুল লেখছে, দাঁড়াও, টানাতারের কম্পাঙ্ক হচ্ছে 1/12 ইন্টু টি বাই মিউ, 1/12 ইন্টু টি বাই মিউ। এত কিছু দরকার নাই, টানাতারের কম্পাঙ্ক এর দৈর্ঘ্যের সাথে, এল হচ্ছে দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য, হ্যাঁ টানাতারের কম্পাঙ্ক, একটা টানাতারের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, এবং টানাতারের কম্পাঙ্ক তারের টানের সাথে, এটি হচ্ছে তারের টানের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমাকে একটা সিম্পল অ্যান্সার দাও, তারের টান 4 গুণ করছো, কম্পাঙ্ক কত গুণ হবে, 2 গুণ হবে। তারপরে দৈর্ঘ্য দ্বিগুণ করছো, এটা কত হবে, অর্ধেক হবে। ধরো একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করছো, কম্পাঙ্ক কত হবে, অর্ধেক, ব্যস্তানুপাতিক। আর একটা তারের টান 4 গুণ করছো, দৈর্ঘ্য কম্পাঙ্ক কত হবে বলো তো, দ্বিগুণ হবে। জাস্ট এই 3টা সম্পর্ক, আর বেগের সাথে তারের টানের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। এই 3টা সম্পর্ক শুধু এক নজর দেখে রাখবা, যদি বাই চান্স চলে আসে যাতে পারো। তাহলে খেয়াল করো, টানাতারের কম্পাঙ্ক তারের টানের সাথে বর্গমূলের সমানুপাতিক, বেগ আমাদের হচ্ছে এই যে কম্পাঙ্কের সাথে বেগ কি সমানুপাতিক, কম্পাঙ্ক আর বেগ কি সমানুপাতিক না, তাহলে বেগের সাথে টানাতারের সম্পর্ক কি হবে, সমানুপাতিক বর্গমূলের। আর কম্পাঙ্ক দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, 1/12 √/t/μ। জাস্ট সম্পর্কটা মনে রাখো। দেখো একটা টানাতারে 8 তরঙ্গ, এটা ফার্স্টে আসছে 18-19, তখন ফুল সিলেবাস ছিল 18-19-এ ফুল সিলেবাস ছিল। একটা টানাতারে 8 তরঙ্গ 1000 মিটার পার সেকেন্ড বেগে চলে। তারের টান যদি 4 গুণ করে দাও, তাহলে দেখো তারের টান 4 গুণ করে দিছো, এটা 4 গুণ করছো, তাহলে পরিবর্তিত বেগ কত হবে, তাহলে b2 = √4 × b1, তাহলে 2b1 এর মান আছে কত, 1000। দেখো 2000 মিটার পার সেকেন্ড, 2000 মিটার পার সেকেন্ড, 2000 দ্বিগুণ হয়ে যাবে। দেখো টানাতারের টান যদি 4 গুণ করো, বেগ হবে 2 গুণ। ভাই টান যদি 4 গুণ করো, কম্পাঙ্ক হবে 2 গুণ। এটা 4 গুণ করছো, এটা 2 গুণ, এটা 2 গুণ করছো, এটা √2 গুণ। শুধু সম্পর্কটা খেয়াল রাখো যে কম্পাঙ্ক তারের টানের সাথে বর্গমূলের সমানুপাতিক, বেগ তাহলে কি হবে, তারের টানের সাথে বর্গমূলের সমানুপাতিক, আর হচ্ছে কম্পাঙ্ক দৈর্ঘ্যের সাথে, তারের দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের সাথে আমাদের কি সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। বাকিগুলা ভুলে যাও, এগুলা স্কিপ করবা, দরকার নাই, কিছুই দরকার নাই, শুধু এই যে এই এক সম্পর্কটা শিখে রাখলেই হবে। ওকে দেখো, এখন দেখো একটা টানাতারের দৈর্ঘ্য 2 গুণ এবং টান 4 গুণ করলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। একটা টানাতারের দৈর্ঘ্য দ্বিগুণ করছো, এবং টান 4 গুণ করছো, তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, তাহলে f2 = দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করছো, তাহলে ব্যস্তানুপাতিক নিচে দিয়ে দাও 2, টান 4 গুণ করছো, তাহলে √4 f1 = f1, নো চেঞ্জ, তাহলে কি হবে, সেম অ্যাজ বিফোর, ঠিক আছে, সেম অ্যাজ বিফোর। ওকে দেখো আগের মতোই থাকতেছে না, আমরা কি বলছি প্রশ্নে, যে টান 4 গুণ করছো এবং দৈর্ঘ্য দ্বিগুণ করছো, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ টান 4 গুণ,
তাহলে দেখো √4, কারণ সমানুপাতিক সম্পর্ক √4 আর এটা দ্বিগুণ করছো তাহলে 2, তাহলে এটা 2 2 কাটলে কত, f2 = f1, সেম থাকতেছে, নো চেঞ্জ। হ্যাঁ, ওকে। লাস্ট আমাদের দুইটা স্লাইড আছে, তিনটা, লাস্ট হচ্ছে আমাদের তিনটা স্লাইড আছে। এই তিনটা স্লাইড পড়লে আমাদের মোটামুটি শেষ। এগুলা অনলি মেডিকেলে দেখবা, এগুলা অনলি মেডিকেল ডেন্টালে যারা পরীক্ষা দিবা তারা ভালো করে দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, মেডিকেল ডেন্টাল। দেখো মূল সুরের অষ্টক, তাহলে মূল সুরের অষ্টক বা অষ্টক বাইর করবা কিভাবে? মূল সুর গুণন 2। মূল সুর কোনটা ভাই? সর্বনিম্ন কম্পাঙ্ক। এই মূল সুর কোনটা? সর্বনিম্ন কম্পাঙ্ক, এটা হচ্ছে মূল সুর। আস্তে আস্তে বুঝাইতেছি, সবগুলাই বুঝাই দিব। আরেকবার রিক্যাপ করবো। হ্যাঁ, ত্রয়ী কোনটা? 3টা কম্পাঙ্ক থাকবে যাদের অনুপাত হবে 4:5:6। ধরো আমি তোমাকে বলি যে ত্রয়ী, একটা ধরো 20, একটা ধরো হচ্ছে আমাদের কত বলতো 25, একটা ধরো 25, একটা ধরো 30। 20:25:30, এই যে 3টা কম্পাঙ্ক, ধরো একটা 20 হার্জ, একটা 25 হার্জ, একটা 30 হার্জ। দেখো তো 4:5:6 হচ্ছে না? তাহলে 3টা কম্পাঙ্কের অনুপাত যদি আমাদের এত হয়, 4:5:6 হয়, তাহলে এটাকে বলবো ত্রয়ী। আর সরসঙ্গতি বলবো 4:5:6:8। ধরো এরকম আছে যে 20 হার্জ, তারপরে হচ্ছে আমাদের কি 25 হার্জ, তারপরে 30 হার্জ, আরেকটা আছে 40 হার্জ। এই 4টা কম্পাঙ্ক ধরো 20, 25, 30, 40, তাহলে এদের অনুপাত কি হচ্ছে দেখো 4:5:6:8, 4:5:6:8। তাহলে 4:5:6:8, এই এরকম 4টা কম্পাঙ্ক যদি থাকে এটারে বলবো আমরা সরসঙ্গতি। তাহলে ত্রয়ী, সরসঙ্গতি, এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট। সুর কাকে বলে? সুর হচ্ছে এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, মাত্র একটা সিঙ্গেল কম্পাঙ্ক। আর স্বর হচ্ছে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ। শুধু মানে সংজ্ঞাগুলো শিখে রাখলেই হবে। সলো কি? সলো একটা বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন হয়, আর অর্কেস্ট্র হচ্ছে একাধিক বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে সুর এক কম্পাঙ্ক, স্বর একাধিক কম্পাঙ্ক, সলো একটা বাদ্যযন্ত্র, অর্কেস্ট্র একাধিক বাদ্যযন্ত্র। শেষ। এখন দেখো যে এই যে অনেকগুলা কম্পাঙ্ক দিছি, দেখো তাহলে এই যে 20, 25, 30, 40, 60, ধরো এতগুলা কম্পাঙ্ক আছে। তাহলে এখানে মূল সুর কোনটা? এই যে যার কম্পাঙ্ক সব থেকে কম, সে হচ্ছে কি মূল সুর। এখানে 20 আর সব থেকে ছোট কম্পাঙ্ক, তাই এটি হলো মূল সুর। তাহলে উপসুর কি হবে? উপসুর হচ্ছে মূল সুর বাদে বাকি সব। দেখো মূল সুর বাদে বাকি সকল সুরকে বলবো উপসুর। তাহলে এটা, তাহলে এইখানে উপসুর কত? 25, 30, 40, 60। যদি বলে এই রেঞ্জের ক্ষেত্রে এতগুলা কম্পাঙ্ক আছে, এখানে মূল সুর কত? 20। তাহলে মূল সুর বাদে বাকি যেগুলো থাকবে এগুলাকে বলবো উপসুর। আর হারমোনিক কাকে বলবো? হারমোনিক মূল সুরের যে গুণিতকগুলো থাকবে, এই যে 20-এর গুণিতক কত? 40, আরেকটা আছে কত? 60। তাহলে হারমোনিক কত হবে? 40 আর 60। ভাই 30 কি 20-এর গুণিতক? জীবনেও না। 20 কি 30? নিঃশেষে বিভাজ্য হইতে হবে, নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখো 40 এবং 60 20 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি বলতো? আমাদের মূল সুরের গুণিতক। তাহলে আমাদের এই যে দেখো হারমোনিক হচ্ছে মূল সুরের গুণিতক কত? 40 এবং 60। গুণিতক বলতে নিঃশেষে বিভাজ্য। এখন দেখো গুরুতিস্রক, লঘুতিস্রক জাস্ট হচ্ছে একবার করে দেখে নিবা। সমায়ন, অর্ধসুর এগুলা লিখে দিছি। এই যে মেডিকেলে হুটহাট আসছিল, হ্যাঁ 10-11তে আসছিল একটা প্রশ্ন। এগুলা লেস ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় সাধারণত আসে না। তবে পরীক্ষায় আসে কি? ত্রয়ী, সরসঙ্গতি। আরেকবার আমার সাথে পড়ো। ত্রয়ী হচ্ছে 3টা কম্পাঙ্ক 4:5:6, সরসঙ্গতি হইলে 4:5:6:8। সুর এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, স্বর একাধিক কম্পাঙ্ক, সলো একটা বাদ্যযন্ত্র থেকে, অর্কেস্ট্রা একাধিক বাদ্যযন্ত্র থেকে। ঠিক আছে? আর মূল সুর হচ্ছে সব থেকে ছোট কম্পাঙ্ক। অষ্টক কি হবে? মূল সুরকে 2 দিয়ে গুণ করলে অষ্টক পাওয়া যাবে। ওই যে আর ইউতে আসছে 19-20, মূল সুরের অষ্টক। ঠিক আছে? তাহলে দেখো আমাদের মূল সুরের অষ্টক। তাহলে এইখানে যদি আমি তোমাকে বলি যে এইখানে অষ্টক কত, মূল সুরের অষ্টক কত, হ্যাঁ তাহলে এটাকে আমাকে বলো তো মূল সুরের অষ্টক কি হবে? এই যে দেখো মূল সুর ইন্টু 2, তাহলে মূল সুর আছে 20 ইন্টু 2 ইকুয়াল টু 40 হার্জ। তাহলে মূল সুরের অষ্টক হচ্ছে এখানে এই রেঞ্জে। অষ্টক মানে 8 দিয়ে গুণ করো না, হ্যাঁ দয়া করে এই কাজ করো না আবার। অষ্টক মানে 8 দিয়ে গুণ করো না, মূল সুরকে 2 দিয়ে গুণ করা। মূল সুরের দ্বিগুণ হচ্ছে অষ্টক। তাহলে মূল সুর, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবা? ভাই মূল সুরকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা হচ্ছে সব থেকে ছোট কম্পাঙ্ক। এই রেঞ্জে যতগুলা কম্পাঙ্ক আছে সব থেকে ছোট এটা মূল সুর। তাহলে মূল সুর বাদে বাকি যা থাকবে সবগুলা উপসুর।
উপসুরগুলোর মধ্যে যেগুলা মূল সুরের গুণিতক, যেমন 40-60, এটাকে বলবো হারমোনিক। আর অষ্টক বলবো কাকে? অষ্টক। অষ্টক হচ্ছে মূল সুরকে 2 দিয়ে মাল্টিপ্লাই, শেষ। এখন দেখো, তাহলে আমাকে লাস্ট প্রশ্নটা অ্যান্সার দাও। নিচের প্রদত্ত শব্দের কোন 3টি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয় সৃষ্টি হয়? 1 ঘন্টা 14 মিনিট, এইটা পড়াইলে 1 ঘন্টা 15 মিনিট, শেষ। বলছি 1 ঘন্টা ক্লাস হবে, বাট আজকে প্রথম ফুল সিলেবাসের ক্লাস, তো 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। তো থ্যাংক ইউ। এটা আমরা আরেকবার জাস্ট রিক্যাপ করব, বাট ক্লাস শেষ। নিচের প্রদত্ত শব্দের কোন 3টিকে ত্রয় সৃষ্টি হয়? ডেন্টালের প্রশ্ন। 4:5:6 যেগুলার অনুপাত দেখো 256 শুরুতে সবগুলাতে আছে, তাহলে 4 হইতে হবে। 256কে 4 দিয়ে ভাগ করো, দেখো 256 ডিভাইডেড বাই 4, তাহলে 4 6 24, 4 4 16, 64। 64, তাহলে 64 বাড়ায় দিতে হবে। 256 সাথে 64 যোগ করলে কত হয় বলো তো? 256 সাথে 64 যোগ করলে কত হয়? 256 সাথে 64 যোগ করো, তাহলে 60 60 320। 320 আছে কোথায়? এই যে এটা অ্যান্সার। তাহলে এই যে সি নাম্বার দেখো 256 ইস্টু কত, তাহলে এই যে এটা দেখো 4:5:6। ভাই বুঝলাম না কিভাবে করলেন? দেখো এটারে 64 দিয়ে ভাগ করো 4, এটারে 64 দিয়ে ভাগ করো 5, ওইটারে 64 দিয়ে ভাগ করো 6, তাহলে 4:5:6 আছে, ঠিক আছে? কারণ শুরুর গড়টা দেখো 256, তাহলে 256কে 4 দিয়ে ভাগ করছি, কারণ শুরুর অনুপাতটা হতে হবে 4, তাহলে 4 দিয়ে ভাগ করলে 64, তাহলে বাকিগুলো 64 করে বাড়ায় দাও, তাহলে 64 বাড়াইলে 320, 320 এর সাথে আরো 64 বাড়াইলে 384, তাহলে অ্যান্সার কত? সি নাম্বার। তাহলে অনেকে বি দিতেছো, বি হয় নাই, হ্যাঁ অনেকে সি দিতেছো, তাহলে এটার অ্যান্সার কিন্তু হয় নাই, এটার অ্যান্সার হয় নাই। তাহলে মোটামুটি হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটে আমাদের ক্লাস শেষ। জাস্ট আরেকবার একটু রিক্যাপ করে দেই যে কোনটা প্রশ্ন পরীক্ষায় আসবে। হ্যাঁ, জাস্ট একটু 2 মিনিট সময় দাও। সমবর্তন ঘটে, সমবর্তন ঘটে না। আর অনুপ্রস্থ তরঙ্গ সমকোণে যাবে, দৈর্ঘ্যটা লম্বিকটা সমান্তরালে যাবে, উল্টা লম্বিকটা সমান্তরালে যাবে। তাহলে সমবর্তন এটা হচ্ছে শব্দ তরঙ্গ, এটাতে সমবর্তন পোলারণ ঘটে না। শব্দ, বাঁশির সুর, ডুলের বাড়ির শব্দ, সুর শোলাকার শব্দ যা আছে সব, ঠিক আছে? আর এখানে হচ্ছে বেতার, আলো, তারপর হচ্ছে তাপ, পানি, সবগুলা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। তো এটা একটা কনসেপ্ট, এটা থেকে মোটামুটি আমরা দেখছি। তারপরে আমরা এইখানে দেখছি যে পরপর একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দ λ/4, অথবা একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ λ/4, পরপর 2টা নিস্পন্দ অথবা পরপর 2টা সুস্পন্দ λ/2, কত? λ/2। একটা তরঙ্গ চূড়া আর একটা তরঙ্গ চূড়া, পরপর 2টা তরঙ্গ চূড়া, কত? λ। অথবা একটা তরঙ্গ পাদ আর একটা তরঙ্গ পাদ, তাহলে কত? λ। এটা থেকে একটা পড়ছি। তারপরে আমরা দেখছি যে এই যে ভি সমান এফ ল্যামডা, এফ এর সাথে ল্যামডা কত? ব্যস্তানুপাতিক। তাহলে এটা পরস্পর, এটা 1:3 হইলে এটা 3:1। মেডিকেলে এবার আসলো যেটা, যে আমাকে বলছে কম্পাঙ্ক অনুপাত 5:6 হইলে তরঙ্গ দৈর্ঘ্য 6:5। তারপরে দশা পার্থক্য, পথ পার্থক্য, এটা অনেকবার পড়াইছি, এটা পারবা, এগুলো আটকাবা না। এইখানে আমরা শুধু দেখবো যে এ সাইন ড্যাশ 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 ওমেগা টি মাইনাস কে এক্স অথবা কে এক্স মাইনাস ওমেগা টি, যাই থাকুক, বেগ বাইর করতে বলবে। সামনে যে থাকবে সে বিস্তার, বেগের মান হবে টি এর সহগকে এক্স এর সহগ দিয়ে ভাগ করব। টি পরে থাকুক আর আগে থাকুক, ফ্যাক্ট না, ঠিক আছে? টি এর সহগ ডিভাইডেড বাই কত? এই যে দেখো টি এর সহগ বাই এক্স এর সহগ, কত? এটা বেগ। ফ্রিকোয়েন্সি কি হবে? টি এর সহগকে 2π দিয়ে ভাগ করে দিব, আর ফ্রিকোয়েন্সিকে উল্টায় লিখলে হবে পর্যায়কাল। ওকে, এটা পারবা। তারপরে আমরা তীব্রতার একক শিখছি ওয়াট পার মিটার স্কয়ার অথবা জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা ইম্পর্টেন্ট এখান থেকে ইম্পর্টেন্ট। এবং শব্দের তীব্রতা উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা যদি উৎস থেকে দূরত্ব দ্বিগুণ করি, তাহলে আমাদের তীব্রতা কত হবে? 1/4 হবে। আর লেভেল থেকে আমরা মোটামুটি অনেক কিছু পড়ছি। লেভেলের একক হচ্ছে তীব্রতা, লেভেল, ডেসিবেল। হ্যাঁ, তাহলে আমাদের সর্বনিম্ন শ্রাব্য শব্দ 0 ডেসিবেল, সর্বনিম্ন শ্রাব্য শব্দ 0 ডেসিবেল। আর সর্বোচ্চ কত? 120। 120-এর পরে যায় শ্রুতি যন্ত্রণা শুরু হয়। শ্রেণীকক্ষ কত? 50। আর সাধারণ কথাবার্তা কত? 60। শ্বাস প্রশ্বাস কত? 10। শ্বাস প্রশ্বাস সব থেকে কম আর কি, একদম স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10, ঠিক আছে? শব্দে তর আর একটা শব্দ উত্তর বা আল্ট্রাসনিক বা সুপারসনিক। ওকে, টানাতার থেকে শুধু পড়ছি যে টানাতার আমাদের কি বলতো, এই যে এখানে আমরা উপরিপাতন পড়ছি, উপরিপাতন থেকে হচ্ছে আসলে এক ধরনের ব্যতিচার ব্যাখ্যা করা যায় এবং স্বরকম্প ব্যাখ্যা করা যায় বা বিট ব্যাখ্যা করা যায়। আর ভূমিকম্পে ঘরবাড়ি, ভূমিকম্প বা ঝড় বৃষ্টি, ঝড়ের সময় ঘরবাড়ি ভেঙে যায়। কেন? পরবশ কম্পন।
লং মার্চের সময় ব্রিজ ভেঙে যায় কেন? কোনো কিছু ভাঙা থাকলেই দেখবা এটা পরবশ কম্পন, অনুনাদের ফলে সৃষ্ট পরবশ কম্পন। ঠিক আছে, টানা তারের সাথে দেখো ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু √/t, তারের টানের সাথে বর্গমূলের কি সমানুপাতিক, তাহলে এটা 4 গুণ করলে এটা দ্বিগুণ হবে, এটা 4 গুণ করলে দ্বিগুণ হবে, এটা দ্বিগুণ করলে এটা অর্ধেক হবে, এটা অর্ধেক হবে। ওকে ওকে, আর লাস্টে আমরা এই যে ত্রয়ী, স্বরসঙ্গতি, সুর, স্বর, সলো, অর্কেস্ট্রা মোটামুটি রিভিশনও শেষ। পারবা তরঙ্গ ক্লাসের পড়া ক্লাসে শেষ, বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নাই। এতটুকু ভরসা রাখো, ফুল সিলেবাসে যা পড়াবো এটা পড়লেই হবে, আর এক্সট্রা কিছু দরকার নিও না, প্যারা নিও না। তোমার টার্গেট থাকবে শর্ট ভালো করে পড়া, সাথে ফুলটা উপরে রাখা, তাহলে তুমি একটা কনফিডেন্ট নিয়ে যাইতে পারবা যে ফুল থেকে প্রশ্ন দিলেও আমি পড়ে আসছি, টপিকগুলো জানা আছে। কনফিডেন্স থাকবে না, তাহলে এইটাই দরকার। তোমরা এখন তো শর্ট সিলেবাস অনেক আগে আসো, অন্যদের খোঁজ খবর নিয়ে দেখো, এরা এখনো সিলেবাস অনেক বাকি। ঠিক আছে, সুতরাং তোমরা মোটামুটি অনেক আগে আসো এবং রিভিশনও একবার শেষ করছো, এখন ওগুলাই গুছায় রিভিশন করো। শর্ট 100% শেষ করবা, তারপরে ফুলটা রিভিশন করবা, দেখবা তোমার প্রিপারেশন 100 হবে। এবং এইবার যেই পরিমাণ সুযোগ আছে আসলে, যাদের রেজাল্ট ভালো বা যারা সেকেন্ড টাইমার বা যারা হচ্ছে রেজাল্ট ভালো, ফার্স্ট টাইমার বাট রেজাল্ট ভালো, মোটামুটি রেজাল্ট করছো, তো তোমাদের একটা ভালো সুযোগ আছে, পরিশ্রম করলে এবার চান্সটা পেয়ে যাবা। কারণ অল্প সময়ে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, একদম কম সময়ে। তোমরা কিন্তু যারা বিশেষ করে সেকেন্ড টাইমারদের কিন্তু এটা একটা মানে ব্লেসিংও বলতে পারো, যে তাড়াতাড়ি সেকেন্ড টাইমার এই অভিশাপটা থেকে মুক্ত হইতে যাচ্ছ। ঠিক আছে, অনেক দ্রুত মুক্ত হইতে যাচ্ছ। এত দ্রুত কোনো ব্যাচ সেকেন্ড টাইমার এই অভিশাপ থেকে, নামটা থেকে মুক্ত হইতে পারে নাই। তোমরা ফার্স্ট যদি প্রথম দিকেই চান্সটা হয়ে যায়, দেখো পুরা ইয়ারটা একদম রিল্যাক্স। তুমি চিন্তা করো যে তুমি যা নির্বাচনের আগে, ধরো নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, নির্বাচনের আগে পাবলিকিয়ান হয়ে গেছো, তোমার ফ্লেক্সি আলাদা থাকবে না, বোর্ড দিতে যাবা আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, চান্স পেয়ে গেছি। আর যদি না পাও, ওই বোর্ড দিতে যাও, পরিচয় দিতে পারবে না, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, দেখবা যে মন মরা লাগতেছে। ঠিক আছে, সুতরাং জিনিসগুলা বোঝার চেষ্টা করো, একদম ফার্স্টের পরীক্ষাগুলোতেই যাতে একদম কাঁপায় দিতে পারো, এইভাবে প্রিপারেশন নাও। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। মোটামুটি এখনো 200-র উপরে ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।